আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বনি ইংলিশ প্রেজেন্সে আমাদের ফ্রি লাইভ ক্লাসে। আজকে হচ্ছে আমাদের ইংলিশ ফ্রি কোর্সের থার্ড লাইভ ক্লাস। আজকে হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নাউনের প্রকারভেদের এ টু জেড, পাশাপাশি নাউনের যে এক্সেপশনাল রুলসগুলো আছে সেটা সম্পর্কে। সবার আগে আমি আরেকটা কথা ক্লিয়ার করতে চাই, যারা অনেকে আমাকে ইনবক্সে নক দিয়ে বলতেছো যে ভাইয়া আমাদের সামনে পরীক্ষা, আমাদের হাতে সময় কম, আমাদের শর্ট সিলেবাসে যা যা আছে সেটা আগে শেষ করান। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাইয়া, শর্ট সিলেবাসে যা যা আছে এটা তুমি যদি জানতে চাও বা শিখতে চাও, তার আগে তোমাকে বেসিক ইংলিশটা শিখতে হবে। দেখো, আমাদের যেগুলো শর্ট সিলেবাসের মধ্যে আছে, হোক সেটা কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব অথবা কানেক্টর, ন্যারেশন, এগুলো কিন্তু তোমার স্কুল লেভেলেও ছিল। ক্লাস 9, 10, 8 এগুলো তো তুমি এই জিনিসগুলো পড়ে আসছো। তারপরে কিন্তু এখন এসে তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রাইভেট পড়তেছো, টিউশনি করতেছো, অনলাইন ক্লাস করতেছো, বিভিন্ন পেইড কোর্সে ভর্তি আসো বা বিভিন্ন কোচিং প্রাইভেট করতেছো, তারপরে মাথার মধ্যে ঢুকতেছে না। কেন? কারণ একটাই, আমরা উল্টো দিক থেকে শিখতেছি। আমাদের যে বেসিকটা যেটা আগে দরকার সেটা শিখতেছি না। এটা আমি প্রথম ক্লাসে বলছি, গত ক্লাসও বলছি, হয়তো বা অনেকে ক্লাসগুলো মিস করছে বা মনোযোগ দিয়ে ক্লাসটা করেনি, এজন্য বুঝতে পারেনি। এজন্যই বলতেছি যে বেসিক ইংলিশটা আমাদের সব থেকে বেশি জরুরি এবং বেসিক ইংলিশটা আগে জানা দরকার। এই জন্য তোমাকে বেসিক ইংলিশটা আগে শিখাচ্ছি। তুমি বেসিক ইংলিশটা শিখে রাখো, ইনশাল্লাহ এখান থেকে তুমি অনেক হেল্প পাবে এবং বাকি পরবর্তীতে তোমার যে গ্রামার আইটেমগুলো করাবো সেগুলো তোমার কাছে পান্তা ভাত মনে হবে। মনে করবে যে পয়লা বৈশাখে পান্তা ভাত খাচ্ছ, এরকম, যদি বা রোজা রমজানের দিন দিনের বেলা খাওয়া হয় না, তবে এরকম মনে হবে। বোঝা গেছে? তো ক্লাসটা এভাবে তোমাকে করতে হবে। তো কথা অনেকগুলো হবে। আমি মোহাম্মদ বনি আমিন, ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো তোমাদের সাথে। আমার পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে পড়ালেখা করছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। অনেকে আমাকে প্রশ্ন করে ইনবক্সে, ভাই আপনার পরিচয়টা দেন। পরিচয় হচ্ছে, আমার নাম মোহাম্মদ বনি আমিন, পাশাপাশি হচ্ছে আমি রাজশাহীতে অফলাইনে প্রাইভেট পড়াই। বনি ইংলিশ নামে আমার প্রাইভেট সেন্টার আছে, যেটা সোনাদিঘির মোড়ে। এতটুকু জানলে হবে আমার সম্পর্কে। কারো যদি আরও বেশি কিছু জানার থাকে আমাকে ইনবক্সে আমাকে দেবে, সমস্যা নাই। এখন হচ্ছে সবার আগে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আমার যে গ্রুপগুলো, বিশেষ করে প্রাইভেট গ্রুপ এবং আরও যে গ্রুপগুলো আছে সেগুলোতে ক্লাসটা শেয়ার করা দরকার। তাহলে যে স্টুডেন্টগুলো ক্লাসের জন্য অধীর আগ্রহে বসে আছে তারা আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, যারা যারা ক্লাসে অলরেডি অ্যাটেন্ড করছো, যে 400 জনের মতো, কাইন্ডলি প্রত্যেকে একটা আমাকে কমেন্ট করে জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ আমার কথাগুলো তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং এই সব কিছু মানে আমাদের যে টোটাল এনভায়রনমেন্ট এটা ঠিকঠাক আছে কিনা, এটা একটু আমাকে তাড়াতাড়ি জানাও। তোমরা কমেন্ট করতে করতে আমি ততক্ষণে ভিডিওটা বা আমার আজকের ক্লাসটা শেয়ার করে দিই আমাদের গ্রুপগুলোতে, তাহলে সবাই আমাদের সাথে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। তো যারা যারা ক্লাসটা করতেছো দ্রুত একটু আমাকে কমেন্ট করে জানাও প্রত্যেকে, কারণ দেখা যায় কোনো একজনের কাছে যদি ক্লিয়ার থাকে, আবার কারো কাছে ব্লার হয়, কারো কাছে নেটওয়ার্ক ঠিক থাকলে কারো কাছে আটকা আটকা মনে হয়, কারো কাছে কথা ক্লিয়ার গেলে কারো কাছে আবার উঁচা নিচা বা সামনে পিছনে মনে হয়। তাই যারা যারা ক্লাসটা করতেছো প্রত্যেকেই কমেন্ট করে জানাও যে কার কাছে কী অবস্থা, অর্থাৎ সব কিছু ক্লিয়ার কি না। সব কিছু ক্লিয়ার হলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। 30 সেকেন্ড মতো সময় লাগবে, তাহলে আমাদের ভিডিওটা শেয়ার করা হয়ে যাবে। ভিডিও শেয়ার করা হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। তো যারা যারা ক্লাসে আসো প্রত্যেকে একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ক্লাসটা শুরু করে দেবো। আমি একটু কমেন্টগুলো পড়ে দেখি কে কী কমেন্ট করছে, সব কিছু ঠিকঠাক আছে কি না, কতজন লাইভ হলো একটু দেখি। আরেকটা বিষয়, আমাদের ক্লাসগুলো যত ধারাবাহিকভাবে হবে তো এই টপিকসগুলো কিন্তু একটার সাথে আরেকটা জড়িত, অর্থাৎ তোমাকে ক্লাসগুলো রেগুলারলি করতে হবে, পাশাপাশি শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। তুমি যদি একটা বা দুটা ক্লাস মিস দাও, তারপর 3 নাম্বার ক্লাসে অ্যাটেন্ড করো, তাহলে কিন্তু টপিকসটা বুঝতে অনেকটা কষ্ট হবে। তখন কিন্তু কর্তৃপক্ষ দেয় না, তখন তুমি আমাকে বলতে পারো না যে ভাইয়া কী পড়াচ্ছেন আমি বুঝতে পারতেছি না। এগুলো রিলেটেড, তুমি যখন নাউন পড়বে এর সাথে প্রোনাউন রিলেটেড, নাউন যখন পড়বে এর সাথে অ্যাডজেক্টিভ রিলেটেড, তো তোমাকে এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে রেগুলার করতে হবে, তাহলে এখান থেকে তুমি একটা বেনিফিট পাবে। বোঝা গেছে? মাশাআল্লাহ 550 মতো হয়ে গেছে। আচ্ছা, আজকে যেহেতু হচ্ছে আমাদের পবিত্র রমজান মাসের প্রথম দিন, অনেকে হয়তো বা ইফতারি করার পরে একেবারে ঘুমে গেছে হয়তো বা অনেকে, বা শরীরে ক্লান্তি ভাব চলে আসছে তারাবি নামাজ পড়ার পরে, যে কারণে অনেকে হয়তো বা ক্লাসের উপস্থিতি কম হবে। তবে ব্যাপার না, যতজন স্টুডেন্ট থাকবে ততজনকে নিয়ে ক্লাসটা করাবো। কতজন হচ্ছে 1000 হচ্ছে না 2000 হচ্ছে দেখার বিষয় না। আর যারা যারা ক্লাসে আসো প্রত্যেকে একটু আমাকে কমেন্ট করে জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি কমেন্ট পড়ার পরে তারপরে আমাদের ক্লাসটা শুরু করব।
আচ্ছা, অনেকেই কমেন্ট করছে, মোটামুটি 600 জনের মতো আছে। আচ্ছা, মাসুদ শিকদার সমস্যা নাই, পরে করো, সমস্যা নাই। উম্মে খাদিজা বলছে অল ক্লিয়ার। সোহাগ, আফরান জান্নাত, সাবরিন সুরাত, রিদি, ফাহিম আহমেদ ভুঁইয়া, রাকিবুল ইসলাম, নিহত নক্ষত্র, ধন্যবাদ ভাইয়া। জানাজা ফেরদাউস, শেলি, নুসরাত, সোমাইয়া, মোসাম্মদ ফাতমা আক্তার, ওয়ালাইকুম সালাম। শিয়াব উদ্দিন, রঞ্জিত রয়, জান্নাতুল তৈয়বা, তারপর হচ্ছে এম এ রায়হান, মেহেদি হাসান, আরিফ, তারপর হচ্ছে শেফা ইসলাম, মেহেদি হাসান, রনি, তারপর হচ্ছে মোস্তফা হোসাইন, শিমু আক্তার, হারশিফু, ওয়ালাইকুম সালাম। নয়নমণি, ওয়ালাইকুম সালাম। আফরিন চৌধুরী, হ্যাঁ গতকালের ক্লাসে এই পেজেই পাবে, এই পেজে আপলোড করা আছে গতকাল, তার আগের ক্লাস, আজকে যদি 3 নাম্বার ক্লাস, আগে 2টা ক্লাসও কিন্তু এখানেই হচ্ছে আপলোড করা আছে, দেখবেন। বেসিক ইংলিশ ক্লাস সব না, বেসিক ইংলিশ থেকে শুরু করা হয়েছে, পরবর্তীতে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, রিটেন পার্ট, তোমাদের যা কিছু আছে A to Z সব কিছুই ফ্রিতে ক্লাস করানো হবে, চিন্তার কোনো কারণ নেই। তবে বেসিক ইংলিশ আগে জানা দরকার, এই জন্য বেসিক ইংলিশ থেকেই শুরু করা হয়েছে আজকে না, এর আগে 2টা ক্লাস হয়েছে। যারা যারা ক্লাসে অ্যাটেন্ড করে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম সালাম। যারা যারা মানে প্রশ্নের উত্তর দিচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে, প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে জানানোর জন্য। আমরা গতদিন যেটা শিখছিলাম, আমরা গতদিন নাউন সম্পর্কে শিখছিলাম যে নাউন কাকে বলে। আমি আরেকবার বলে দিচ্ছি, নাউন কাকে বলে? কোনো ব্যক্তি, বস্তু, চিন্তাভাবনা, কাজ, অবস্থান, অনুভূতি সব কিছুর নামকেই নাউন বলে। আমরা নাউনের অবস্থান পড়ছিলাম বা পজিশন অফ নাউন, যে নাউন কোথায় কোথায় বসতে পারে, এইটা দেখে আমরা কীভাবে নাউনটাকে আইডেন্টিফাই করতে পারবো বা চিহ্নিত করতে পারবো, চিনতে পারবো সহজেই যে এটা নাউন, এটা প্রোনাউন। এইটার যে প্রসেস সেটা আমি শিখাইছিলাম গতকালকে। আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে নাউনের প্রকারভেদ। নাউনের প্রকারভেদ নিয়ে তোমাদের মধ্যে অনেক বেশি কনফিউশন কাজ করে, অনেকে বলে 2 প্রকার, অনেকে বলে 5 প্রকার, অনেকে বলে অনেক কিছু। তো সব কনফিউশন আজকে দূর করে দেবো ইনশাল্লাহ। আজকের ক্লাস করার পরে নাউন সম্পর্কে তোমার আর কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দেখো, নাউন কত প্রকার এটা তোমাদেরকে আগে প্রশ্ন করি, দেখি যে কে কি অ্যান্সার করো তোমরা। তো সর্বপ্রথম তোমাদের আজকের কোশ্চেন হচ্ছে আমার তরফ থেকে যে নাউন কত প্রকার। ইন্নালিল্লাহ, খাতাম, টাটা, বাই বাই, গায়া, কারেন্ট চলে গেছে, সমস্যা নাই, ক্লাস চলবে, হয়তো বা অন্ধকার অন্ধকার থাকবে, অন্ধকার হচ্ছে হোক, অন্ধকারে কাজ করার লোক আমরা, সমস্যা নাই। এর মধ্যে আরেকটা এসিডিসি লাইটও চলে গেছে, হয়তো অনেক জায়গায় আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে, এই কারণে হয়তো বা কারেন্ট নাই। আচ্ছা, আমরা ওয়েট করি, দেখি যে কারেন্ট চলতেছে। আমি সেইভাবে ক্লাসগুলো নিচ্ছি যাতে করে কারো কোনো ধরনের সমস্যা না হয় এটা থেকে। ওয়াইফাই তো আছে। আচ্ছা, দেখি কে কি কমেন্ট করে। 8 প্রকার, তারপর হচ্ছে অন্ধকারেই ভালো স্যার। হ্যাঁ, অন্ধকারেই সব কাজ করতে ভালো। মোজাম্মেল বলছে 5, সালমা আলম জানে না। লায়লা জামান বলছে 2 প্রকার। রিকিরা বলছে প্রধানত 2 প্রকার, সাধারণত 5 প্রকার। নাফিসা, ওয়ালাইকুম সালাম। আহমেদ আবদুল্লাহ বলছে 2 প্রকার। আয়শা আক্তার বিন বলছে মনে নাই। তারপর হচ্ছে ইস্তেফা নাদিয়া বলছে 2 প্রকার। মাইমুনা খান বলছে নেটে কি আমার প্রবলেম। তারপর হচ্ছে বোরহানুদ্দিন বলছে 5 প্রকার। মডার্ন গ্রামারে 4 প্রকার। আচ্ছা দেখো, সমস্যা নাই, আলো অন্ধকার যাইটা ক্লাস আমাদের হবে। তো দেখো, নাউন কত প্রকার এটা তোমাকে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, কারণ তোমাকে যখন পরীক্ষায় প্রশ্ন আসবে যে নাউন কত প্রকার, তুমি যদি এটা বলতেই না পারো তাহলে কিন্তু সমস্যা। তুমি নাউন সম্পর্কে A to Z জানো, কিন্তু নাউন কত প্রকার এটা তুমি জানো না। তোমার একটা মেয়ে দেখে ভালো লাগছে, তুমি মেয়েটার সম্পর্কে সব কিছু জানো, যে মেয়ের বাসা কোথায়, মেয়ে কোন ক্লাসে পড়ে, মেয়ের সম্পর্কে A to Z জানছো, যে রিলেশন করে কিনা কারোর সাথে, A to Z সব কিছু জানছো, কিন্তু মেয়ের নামটা কি এটাই জানো না, তাহলে কিন্তু সমস্যা। তোমাকে আগে ওইটা, তোমাদের যে বেসিক কনসেপ্ট এটা ক্লিয়ার করতে হবে ওইটা সম্পর্কে। তো দেখো, নাউন কত প্রকার, এইটা যদি কেউ তোমাকে সরাসরি প্রশ্ন করে যে নাউন কত প্রকার, তুমি বলবে নাউন হচ্ছে 2 প্রকার। নাউন কত প্রকার? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে কনক্রিট নাউন আর আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি কি? একটা হচ্ছে কনক্রিট নাউন, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে তোমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে যে নাউন কত প্রকার, তুমি কি বলবে? নাউন হচ্ছে 2 প্রকার। কি কি? কনক্রিট নাউন
অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যারা যারা 5 প্রকার বলছো তাদেরটা কি ভুল? না, তাদেরটাও ঠিক। কিভাবে? এই যে আমাদের কনক্রিট নাউন, এই কনক্রিটটা নাউন 4 প্রকার, এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি। আগে আমাদেরকে এটা জানতে হবে যে কনক্রিট নাউন কাকে বলে আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। তো দেখো, কনক্রিট নাউন কাকে বলে? কনক্রিট নাউনটা হচ্ছে, কনক্রিট মানে কি? কনক্রিট মানে হচ্ছে ইন্দ্রিয় বাচক। কনক্রিট মানে কি? কনক্রিট মানে হচ্ছে যে ইন্দ্রিয় বাচক। ইন্দ্রিয় বাচক, এই যে আমাদের ইন্দ্রিয়, কয়টা ইন্দ্রিয়? আমাদের 5টা ইন্দ্রিয়। কি কি? চোখ, নাক, কান, মুখ, জিহ্বা অথবা ত্বক। এই যে 5টা ইন্দ্রিয়, এগুলোর দ্বারা যা কিছু হবে তাই হচ্ছে কনক্রিট নাউন। আরও সহজভাবে বুঝাই দেই, যেমন ধরো আমরা বলতে পারি যে ফ্লাওয়ার, ফ্লাওয়ার ফুল। এই যে ফুল, এই ফুলের ঘ্রাণ যেটা সুগন্ধ, এটা আমরা নাক দিয়ে নিতে পারি না। নাক হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা, তাই না? তার মানে এটা হচ্ছে কনক্রিট নাউন। আমরা যদি বলি ম্যান, মানুষ, মানুষগুলোকে আমরা চোখ দিয়ে দেখতে পারি না, চোখ দিয়ে দেখতে পারি না। তাহলে কি হয়? এটি চোখ, চোখটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা, তার মানে এটা হচ্ছে কনক্রিট নাউন। আমরা যদি বলি মিল্ক, মিল্ক মানে কি? দুধ। এই যে দুধ, এটা যে খাবারের স্বাদ, এটা আমরা জিহ্বা দিয়ে নিতে পারি। তো এই যে জিহ্বা, এটা আমাদের কি? পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা, তার মানে এটা হচ্ছে কনক্রিট নাউন। তো আমাদের যে 5টা ইন্দ্রিয়, চোখ, নাক, কান, মুখ, জিহ্বা, ত্বক, এগুলোর দ্বারা যা কিছু হবে সেগুলো হচ্ছে ইন্দ্রিয়বাচক বা কনক্রিট নাউন। ক্লিয়ার? তাহলে কনক্রিট নাউন কোনটা? কনক্রিট নাউন হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা কিছু হবে তা হচ্ছে কনক্রিট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট কোনটা? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেটা আমাদের সাধারণত চোখ দিয়ে দেখা যায় না। অ্যাবস্ট্রাক্টটাকে বলে হচ্ছে গুণবাচক। অ্যাবস্ট্রাক্টটাকে কি বলে? গুণবাচক, আমাদের গুণ দ্বারা। যেমন তুমি তোমার বন্ধুর থেকে 500 টাকা ধার চাইছো, যে বন্ধু আল্লাহর কসম খুব অভাবে আছি, মাসের শেষের দিকে 500 টাকা ধার দে, আল্লাহর কসম কালকেই দিয়ে দিব, মিস যাবে না, আগে যা হয়েছে বলে দাও, কালকেই ফেরত দিয়ে দেবো। এখন তোমার বন্ধু মনে করো যে তোমার উপর বিশ্বাস করতে পারতেছে না, কারণ হচ্ছে তুমি এর আগে টাকা নিয়ে মারে খাই দিচ্ছ। কিন্তু এই যে রমজান মাস পড়ছে, রোজার মাস, রোজার মাসে যে তুমি যে গত রাতে তওবা করে ভালো হয়ে গেছে, এটা কিন্তু সে জানে না, বিশ্বাস করতেছে না, তুমি যতই তওবা করো। এখন মনে করো যে তুমি কি তাকে বুঝাইতে পারবে এখন যে ভাই তুমি কতটা সৎ? এই যে তোমার সততা, এটাকে তুমি দেখাইতে পারবে? এটা দেখানো সম্ভব না। কিন্তু এটা তোমার একটা গুণ যে তুমি সৎ। তাহলে এই যে তোমার গুণ যেটা চোখ দিয়ে দেখা যায় না, এটা হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট। ধরো তুমি বাপ্পা রাজার মতো শেখা খায় বেকা হয়ে বসে আসো, তুমি মনে করো বাপ্পা রাজার মতো কষ্টে আসো। এই যে কষ্ট, এই কষ্টটা তুমি দেখাইতে পারবে কাউকে? না তো তোমার বন্ধুদেরকে দেখাইতে পারবে, তাদের সাথে শেয়ার করতে পারবে না, কিছু করতে পারবে। হয়তো তুমি যদি মেসেঞ্জারে তাকে নক দাও, তাহলে হচ্ছে ইমোজি পাঠাইতে পারবে, কান্নার যে ইমোজিগুলো সেগুলো। বাস্তবে বলতে গেলে হয়তো কান্না, কি বলবো বন্ধু, অনেক কষ্ট আছে বন্ধু, আরে বলিস না, এসে শেখা খাইছি। এই যে কষ্ট তুমি দেখাইতে পারবে, এভাবে চোখ দিয়ে পানি পড়তেও পারে। কিন্তু তুমি যে ভিতরে যে কষ্টটা পাচ্ছ, এটা কি তাকে প্রকাশ করতে পারবে? সম্ভব না। কিন্তু এটা কি? তোমার একটা অনুভূতির নাম। তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো সাধারণত চোখ দিয়ে দেখা যায় না। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা গুণবাচক, সাধারণত চোখ দিয়ে দেখা যায় না, অবস্থার নাম, অনুভূতির নাম, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? আরেকবার বলতেছি, নাউন হচ্ছে 2 প্রকার। কি কি? কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কোনটা? কনক্রিট হচ্ছে ইন্দ্রিয়বাচক। আমাদের ইন্দ্রিয় কয়টা? 5টা। চোখ, নাক, কান, মুখ, জিহ্বা অথবা ত্বক। এই 5টার দ্বারা যা কিছু হবে তাই হচ্ছে কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট কোনটা? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে গুণবাচক, যেগুলো সাধারণত চোখে বা খালি চোখে দেখা যায় না। তোমার গুণাগুণ, অবস্থা, এগুলোর নাম যেগুলো চোখ দিয়ে দেখা যায় না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই পর্যন্ত যারা আজকের ক্লাসটা করলে, তাদের প্রথম এবং প্রধান দায়িত্বটা হচ্ছে ক্লাসটা শেয়ার করা, যেটা আমরা ক্লাসের শুরুতে করিনি, যে কারণে আজকে আমাদের ভিউ সংখ্যা অনেক কম। তাই তোমরা যারা যারা ক্লাসটা করতেছো এই মুহূর্তে, যে 600 জনের মতো, 650 জনের মতো, প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে ক্লাসটা তোমরা শেয়ার করো। আমরা 1 মিনিটের বিরতি নিচ্ছি। 1 মিনিট পরে আমরা এরও গভীরে, অর্থাৎ কনক্রিট কত প্রকার সেগুলোর ব্যাখ্যা, এগুলো আমরা A to Z জানবো। তবে তার আগে যারা যারা ক্লাসটা করতেছো, কাইন্ডলি প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দাও 1 মিনিটের মধ্যে। 1 মিনিট সময়, এই 1 মিনিটের মধ্যে কাইন্ডলি প্রত্যেকেই ক্লাসটা শেয়ার করে দাও। শেয়ার করে দিছে, ধন্যবাদ যারা যারা শেয়ার করছে।
আমার যে উদাহরণ বা এক্সাম্পল এগুলো হচ্ছে বাস্তব ভিত্তিক, কারণ আমি চাই আমার স্টুডেন্টগুলো যেন উদাহরণগুলো মনে থাকে। আমি গ্রামার ওয়েতে উদাহরণ দিচ্ছি শ্রীলঙ্কা পাকিস্তান এসে হ্যান ত্যান হাবি যাবি, তখন কিন্তু মনে থাকবে না। আমি বাস্তবে যখন তোমার উদাহরণগুলো দেবো তখন কিন্তু ভালোভাবে মনে থাকবে। আর বিশেষ করে স্টুডেন্ট বা ছেলে মেয়েদের মাথাগুলো যতই সবাই ফেসবুকে নাম দিক যে পদ্মাশীল রমণী, অবুঝ বালক, কিন্তু কেউই অবুঝ না। ইন্টারমিডিয়েট মানে 18+ মানে প্রত্যেকে এগুলো বোঝে এবং প্রত্যেকে এই জিনিসগুলো নিয়ে অলওয়েজ চিন্তা করে। যত রোজা রমজানের দিক ফেসবুকে হাদিস শেয়ার করুক, কিন্তু মনে মনে সবাই ওই একই চিন্তা করে। ওই জন্য হচ্ছে এই টাইপের কথাগুলো আমি বলি, এই ধরনের উদাহরণগুলো দিই, যাতে করে ছেলেপেলেদের মাথায় উদাহরণগুলো দীর্ঘস্থায়ী হয় এবং পড়ালেখাগুলো যেন মাথার মধ্যে ঢোকে। যে আমার ক্লাস করার পরে কেউ যেন না বলতে পারে যে আপনার পড়াটা মাথার উপর দিয়ে গেল। ক্লিয়ার? তো হচ্ছে দেখো, যারা যারা ক্লাসটা করতে 650 জনের মতো কাইন্ডলি প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দাও। প্রত্যেকের কাছে অনুরোধ দ্রুত শেয়ার করে দাও। তোমাদের পিছনে এত কষ্ট করার কারণ, ফ্রিতে কোর্স করানোর একটাই কারণ যে তোমাদেরকে অনেক ভালোবাসি। তোমাদেরকেও ভালোবাসা উচিত। আমাকে ভালোবাসা বলতে ভালোবাসা, প্রেম প্রীত না, ভালোবাসা উচিত। ভালোবাসাটা কীভাবে প্রকাশ করবে? ভালোবাসাটা দেখাইতে পারবে না, একটা কি বললাম, ওইটা অনুভূতির নাম। দেখাবে কিভাবে? শেয়ার করে। তোমরা এটা প্রকাশ করতে পারো এইভাবে যে আপনাকে আমি অনেক ভালোবাসি। কিভাবে? ভিডিওটা শেয়ার করে। তো যারা যারা ক্লাসটা করতেছো, মোটামুটি আর 10-15 সেকেন্ড দাঁড়াবো। আমি ক্লাসের বাইরে যাচ্ছি না, আমি ক্লাসেই থাকবো, আমার দিকে তাকায় থাকে লাভ নাই। যে 650 জনের মতো ক্লাস করতেছো প্রত্যেকে কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দাও। যারা যারা পরবর্তীতে সালাম দিছে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো আমরা এখন ক্লাসের মধ্যে যাই। তো দেখো, আমাদের আলো স্বল্পতার কারণে আরও অন্ধকার হয়ে যাচ্ছে ধীরে ধীরে। যদি এর মধ্যে কারেন্ট না আসে, দেখা যাচ্ছে 2টা লাইট আছে এসিডিসি, 2টাই অফ হয়ে গেল, তাহলে কিন্তু করার কিছু নাই, তখন ক্লাসটা অফ হবে। তবে এর মধ্যে যদি কারেন্ট আসে তাহলে আলহামদুলিল্লাহ। তো দেখো, কনক্রিট নাউন, এই কনক্রিট নাউনটা হচ্ছে আবার 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। কনক্রিট নাউনটা কত প্রকার? কনক্রিট নাউনটা হচ্ছে আবার 4 প্রকার। কি কি? একটা হচ্ছে প্রপার, একটা হচ্ছে প্রপার, একটা হচ্ছে কমন, একটা হচ্ছে ম্যাটেরিয়াল, একটা কি? ম্যাটেরিয়াল, আর আরেকটা হচ্ছে কালেকটিভ। তো এই হচ্ছে আমাদের কনক্রিট নাউনের প্রকারভেদ। তো কনক্রিট নাউনটা হচ্ছে আবার 4 প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, এই 4 প্রকার। তাহলে কনক্রিট নাউন কত প্রকার বললাম? 4 প্রকার। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে নাউন সাধারণত কত প্রকার, নাউন সাধারণত কত প্রকার? আলহামদুলিল্লাহ, আমরা মানে এতক্ষণ যে জিনিসটার আশায় ছিলাম আর কি। তো নাউন, এই যে কনক্রিট নাউন, এই কনক্রিট নাউনটা কত প্রকার? কনক্রিট নাউন 4 প্রকার। কিন্তু তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে নাউন সাধারণত কত প্রকার, এরকম যদি কেউ প্রশ্ন করে, তখন তুমি কি বলবে? যে নাউন সাধারণত 5 প্রকার। নাউন সাধারণত কত প্রকার? সাধারণত 5 প্রকার। তখন কি কি হবে? প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তখন এই যে কনক্রিট নাউনটাকে বাদ দিয়ে দিতে হবে। বোঝা গেছে? তাহলে আমাদের শুরু থেকে যদি বলি কনসেপ্টটা, যে নাউন কত প্রকার? নাউন হচ্ছে 2 প্রকার। নাউন প্রধানত কত প্রকার? 2 প্রকার। কিন্তু যখন উল্লেখ করা হবে যে নাউন সাধারণত কত প্রকার, তখন বলবে সাধারণত 5 প্রকার। কি কি? প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট। বোঝা গেছে? এখন এর মধ্যে আমরা আরো গভীরে চলে যাব, একবারে গভীরে চলে যাব। প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ এগুলো কাকে বলে, এগুলো চিনবো কিভাবে, এগুলো জানবো। আমি আগে বলছি যে আমরা যেই টপিক্সটা নিয়ে আলোচনা করব, যেটা পড়বো সেটা খুঁটিনাটি A to Z, নারী বুড়ি সব বের করে দিব, যাতে করে ওই টপিক্সটা সম্পর্কে আমাকে কেউ আর আটকাইতে না পারে। বোঝা গেছে? তো দেখো, এখন আমরা প্রপার নাউন পড়বো। সর্বপ্রথম হচ্ছে প্রপার নাউন কাকে বলে। প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন কাকে বলে? তো দেখো, খুব সহজে মনে রাখতে পারবে। প্রপার শব্দটার অর্থ হচ্ছে নির্দিষ্ট। যেমন এই যে করোনার আগে, ধরো করোনার আগে তোমার ফ্রেন্ড একটা মেয়েকে ভালোবাসতো, যে মেয়ের নাম হচ্ছে, মনে করো যে মেয়ের নাম ছিল আয়েশা।
মেয়ের নাম কি ছিল? আয়েশা। এখন করোনার পরে মানে করোনার মধ্যে মেয়ের সাথে অনেকদিন যোগাযোগ হয়নি, মেয়ের বাটন ফোন হয়তো নষ্ট হয়ে গেছে বা কেড়ে নিয়েছে, মেয়ের সাথে যোগাযোগ হয়নি অনেকদিন। কলেজ খুলছে, কলেজ খোলার পরে কলেজে ক্লাস করতে আসার পরে ওই মেয়ের সাথে দেখা সাক্ষাৎ নাই, মানে মেয়ে আর ক্লাসে আসে না। তখন তো ছেলে টেনশনের মধ্যে পড়ে গেছে যে করোনার মধ্যে আবার বিয়ে সাথে দিয়ে দিল নাকি। তখন ও তার বাসায় বলতে পারতেছে না, কারণ এইসব কথা তার বাসায় বলা যায় না। তো তুমি হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড, সব থেকে লুচা ফ্রেন্ড, তো তোমাকে বলছে বন্ধু এই উপকারটা করাই লাগবে বন্ধু, একটা মানে কি বলো তোর উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো বন্ধু, এই ঋণটা শোধ করতে হবে। এখন তুই বলছো ভাই কি করা লাগবে? বলছে বন্ধু আয়েশা তো আসে না অনেকদিন থেকে কলেজে, কি হয়েছে একটু ওর গ্রামের বাসায় যা খোঁজ নিবো। এখন যাই হোক অনেক কষ্টে বিরিয়ানি টিরিয়ানি খাওয়ানোর লোভে বা যে কোনো লোভে হোক, ট্রিট দেওয়ার লোভে তুমি ওর সাথে গেছো ওই মেয়ের গ্রামে। যাওয়ার পরে এখন মেয়ের গ্রামে গিয়ে তুমি কি জিজ্ঞেস করবে? তুমি এখন দেখা যাচ্ছে মানে মুরব্বী টাইপের যারা আমাদের বাপ দাদার বয়সে, ওদের কাছে জিজ্ঞেস করা যাবে না যে এই আঙ্কেল যে আয়েশাদের বাসা কোনটা, বলা যাবে? যাবে না। তুমি কাকে জিজ্ঞেস করবে? তোমার সমবয়সী কাউকে ডাক দিয়ে জিজ্ঞেস করবে যে ভাই আয়েশাদের বাসা কোনটা। তুমি যখন একটা ছেলেকে ডেকে জিজ্ঞাসা করবে যে ভাই আয়েশাদের বাসা কোনটা, তখন ওই ছেলে তোমাকে তার উত্তরে আরেকটা প্রশ্ন করবে যে কোন আয়েশা, তাই না? দেখবে আমাদের মুসলিম ধর্মের মধ্যে এই যে মেয়েদের ক্ষেত্রে কমন নাম এগুলো আয়েশা, মরিয়ম, বিলকিস, জরিনা, তারপর আরও যেগুলো ছেলেদের ক্ষেত্রে উমর ফারুক, বেলাল, আবু সাইদ, এই নামগুলো কমন, প্রত্যেকটা পাড়ার মধ্যে 3-4 করে থাকবে। তো দেখা যাচ্ছে পাড়ার মধ্যে আয়েশা আছে 4টা, একটা হচ্ছে ছোট একেবারে বাচ্চা টাইপের, একটা হচ্ছে ওই যাকে জিজ্ঞেস করো তার চাচি বা দাদি এরকম অনেক বয়সের, একটা আছে সমবয়সে। এখন তুমি মনে করো যে তুমি যখন বলবে যে ভাই আয়েশা হচ্ছে আমাদের সাথে রাজশাহীতে একটা কলেজে পড়তো, মেয়েটা দেখতে এরকম ভালো, ওর আব্বা এই করে, অনেকদিন কলেজে যায়নি, এই জন্য আমরা খোঁজ নিতে আসছি ভাই, এতে কোনো কারণ নাই, প্রেম টেম প্রীতি এরকম না, খোঁজ নিতে আসছি আর কি এরকম। যখন এভাবে বলবে নির্দিষ্ট করে, তখনও বলবে ও ওই আয়েশা, বুঝতে পারছি ভাই বুঝতে পারছি, ওইদিকে যা, ওইদিকে ওই পিছনের বাড়িটা ওদের, তাই না? তুমি যখন নির্দিষ্ট করে বলবে যে কোন আয়েশা, তখন বোঝাবে যে কোন আয়েশা, নির্দিষ্ট করে যখন বলবে তখন বলবে যে ওই আয়েশা। বোঝা গেছে? তো প্রপার হচ্ছে, প্রপার শব্দের অর্থই হচ্ছে নির্দিষ্ট। প্রপার শব্দের অর্থ কি? নির্দিষ্ট। তো নির্দিষ্ট করে যখন নাম বুঝাবে তখন হবে সেটা প্রপার, নির্দিষ্ট করে। যেমন আমি বলতে পারি এরকম যে ঢাকা, কি বলতে পারি? ঢাকা। এই যে ঢাকা, এই ঢাকাটা হচ্ছে কি একটা বাংলাদেশের জায়গার নাম, নির্দিষ্ট জায়গার নাম। হ্যাঁ, প্রপার নাউনের ক্ষেত্রে আরেকটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা তুমি এভাবে একটা স্টার না, ট্রিপল স্টার দিয়ে মনে রাখবে, যে এইটার যে ফার্স্ট লেটার প্রপার নাউনের, এটা অলওয়েজ ক্যাপিটাল লেটারে হয়। কি হয়? ক্যাপিটাল লেটারে, অর্থাৎ বড় হাতের। যেমন ঢাকার ডি, ঢাকার ডি কোন হাতের? বড় হাতের। তো তোমাকে যদি আমি এখন প্রশ্ন করি, আমি যদি বলি যে রাজশাহী ইজ দ্য সিটি অফ বাংলাদেশ, রাজশাহী হচ্ছে বাংলাদেশের একটা শহর। তো এই সেন্টেন্সের মধ্যে বা এই বাক্যের মধ্যে প্রপার নাউন কোনটা? তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে যে রাজশাহী ইজ দ্য সিটি অফ বাংলাদেশ, এখানে মানে প্রপার নাউন কোনটা সেটা তুমি আইডেন্টিফাই করে আমাকে কমেন্ট করে জানাও। আমি দেখি কে কি কমেন্ট করে। আচ্ছা, রেকিয়া রুহি বলছে যে এক্সাম্পল হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, এক্সাম্পল না, আমি এখানে বলছি। আচ্ছা, তৌসিয়া জামান বলছে রাজশাহী, জয়া দাস একজনের নাম মেনশন করছে, তারপর হচ্ছে অর্ক সাহা বলছে রাজশাহী, মার্জিয়া তালুকদার বলছে রাজশাহী আর বাংলাদেশ, তিশা দাস বলছে রাজশাহী, নিউটন বলছে রাজশাহী ঢাকা। ঢাকা তো এখানে অপশনের মধ্যে নেই, ফাজলামি। গতদিন বলছিলাম না যে ইংলিশ নিয়ে ফাজলামি করবে না, একবার যদি ইংলিশটা তোমাকে অভিশাপ দিয়ে দেয় তার ইংরেজি শিখতে পারবে না জীবনে, তো ফাজলামি করবে না। তো দেখো এখানে দুইটা হচ্ছে, আমি বলতেছি দাঁড়াও আগে কমেন্টগুলো পড়ি, কে কী কমেন্ট করছে দেখা দরকার, যে কে কী শিখছে বা জানছে এখান থেকে। কত শেয়ার দেখলে? শেয়ার কত দেখলে? আচ্ছা, তো ক্লাস যে আমি এত কষ্ট করে নিচ্ছি, তোমাদেরকে এতবার করে বলছি ভাইয়া ভিডিওটা শেয়ার করো, তারপরেও কিন্তু করতেছো না ভিডিওটা শেয়ার। এমন অভিশাপ দিব যে জীবনও আর সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারবে না। এজন্য হচ্ছে যারা যারা ক্লাসটা করতেছো মাঝে মাঝে ভিডিওটা শেয়ার করো, ফ্রেন্ডদের নাম কমেন্টে মেনশন করো, লাভ রিয়াক্ট দিতে পারো, ভালোবাসো না বাসো উপর উপর আলগা পিরিত দেখানোর জন্য লাভ রিয়াক্ট দিতে পারো মাঝে মাঝে। এই যেখানে বাটনগুলো আছে লাভ রিয়াক্ট, লাইক, এগুলো দিতে পারো। হাসি আসলে রিয়াক্ট দিতে পারো, সমস্যা নাই। এগুলো থেকে ভালোবাসার আত্মপ্রকাশ হবে। ভালোবাসো ঠিক আছে, মাঝে মাঝে গোলাপ ফুল দিতে হয়,
মাঝে মাঝে অন্য কিছুও দিতে হয়, আর টাকা বেশি হলে অন্য কিছুও দিবে, দামি দামি গিফট দিবে। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ, বোঝা গেছে? এভাবে ভালোবাসতে হয়। তো অনেকেই রাজশাহী বলছে, অনেকে রাজশাহী বলছে, কেউ বাংলাদেশ বলছে। তবে খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা রাইট অ্যান্সার করছে। এখানে রাইট অ্যান্সার হচ্ছে রাজশাহী এবং বাংলাদেশ দুইটাই। একটা সেন্টেন্সের মধ্যে একাধিক প্রপার নাউন থাকতে পারে, এইটা কোনো ব্যাপার না। তো দেখো রাজশাহী, এই যে এটা হচ্ছে একটা নির্দিষ্ট স্থানের নাম যার প্রথম অক্ষর বড় হাতের। বাংলাদেশ নির্দিষ্ট একটা দেশের নাম যার প্রথম অক্ষর বড় হাতের। তাহলে প্রপার নাউন কাকে বলে বললাম? প্রপার নাউনটা হচ্ছে নির্দিষ্ট নাম যার প্রথম অক্ষর বড় হাতের। প্রপার নাউন কাকে বলে? নির্দিষ্ট নাম যার প্রথম অক্ষর বড় হাতের। যেমন ধরো তোমার নাম, আমার নাম, ধরো আমার নাম লিখলাম বনি, এই যে বি কি বড় হাতের। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে আমরা স্কুলে যখন পড়ালেখা করতাম তখন বেঞ্চের মধ্যে, স্কুলের বেঞ্চে বা দেওয়ালে দেওয়ালে কি লিখতাম? এরকম প্লাস মাইনাস লিখতাম না, যে বি প্লাস টি, বি প্লাস এম, বা বি প্লাস অমুক, এরকম করে লিখতাম না? অমুক প্লাস তমুক এরকম লিখতাম না? তো দেখবে তখনকার সময়ে ইংরেজি তুমি বোঝো আর না বোঝো, গ্রামার বোঝো আর না বোঝো, দেখবে যে এই যে নামগুলো লেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই বড় হাতের, বোঝা গেছে? এম বড় হাতের, বি বড় হাতের, বি বড় হাতের, টি বড় হাতের, এরকম প্রত্যেকটা কি বড় হাতের করে লিখতাম। কেন লিখতাম? যাতে করে এই যে প্রপার নাউন, এই যে নাম লিখতেছি, একজনের নাম লিখতেছি, এই নামগুলো কি একজন ব্যক্তির নাম নির্দিষ্ট, এটা তো প্রপার নাউন। আর প্রপার নাউনের প্রথম অক্ষর কি হয়? বড় হাতের হয়, বোঝা গেছে? তাহলে প্রপার নাউন কোনটা মনে থাকবে? প্রপার শব্দের অর্থই হচ্ছে নির্দিষ্ট। তো নির্দিষ্ট করে যখন কোনো নাম বুঝাবে এবং যার প্রথম অক্ষর বড় হাতের, সেটা অবশ্যই প্রপার নাউন। তো প্রপার নাউন যখন চিনবে সবার আগে এটা লক্ষ্য রাখবে যে তার প্রথম অক্ষর বড় হাতের কি না, বোঝা গেছে? এরপরে হচ্ছে কমন। কমন শব্দের অর্থই হচ্ছে সাধারণ। কমন শব্দের অর্থ কি? কমন শব্দের অর্থ হচ্ছে সাধারণ। এখন তুমি মনে করো যে একটা জায়গায় গেছো পিকনিকে, সেটা হতে পারে আমাদের যেমন রাজশাহীর আশেপাশে আছে নাটোরের গ্রিন ভ্যালি হতে পারে। তো তুমি যাই বন্ধুদেরকে ইতিহাস শোনাচ্ছ যে নাটোরের যে গ্রিন ভ্যালি পার্ক, এটা নামকরণ অমুক ব্যক্তি করছে, এভাবে করছে। করার পরে তোমার আরেক ফ্রেন্ড তোমাকে ট্যুরে নিয়ে গেছে বা পিকনিকে নিয়ে গেছে তাদের গ্রামের এলাকায়। তো ও হচ্ছে জমিদার বংশের ছেলে, ওর বাপ দাদার অনেক সয় সম্পত্তি আছে, জমিদার। তো যাওয়ার সময় বলতেছে, ওই যে গাড়িতে যাওয়ার সময় বলতেছে, দেখ দুই চোখ তোর যত দিকে মানে যত দূরে যাবে, যত জায়গা জমি দেখবি প্রত্যেকটাই আমার বাপ দাদার, এটা হচ্ছে আমার বাপ দাদার জমিদারি, এভাবে বললো। তার কিছুদিন পরে তোমরা গেলে ট্যুরে কক্সবাজারে। কোথায়? কক্সবাজারে গেলে। এখন ও কি গিয়ে ওইটা বলতে পারবে এই যে কক্সবাজার সমুদ্রটা দেখা যাচ্ছে এটা আমার বাপ দাদা নামকরণ করছে, বা এই যে সমুদ্রটা আমার বাপ দাদা নাম করছে, অর্থাৎ এই যে সি এটা আমার বাপ দাদা নাম করছে, এভাবে বলতে পারবে? এটা সম্ভব না। এটা হচ্ছে কমন, সাধারণ, বুঝা গেছে? যেটা নামকরণ অন্য কেউ করেন। কমনটা কি? কমনটা হচ্ছে সাধারণ। যেমন এই যে ঢাকা হচ্ছে প্রপার নাউন, নির্দিষ্ট একটা শহরের নাম। যখন আমি বলবো যে সিটি কি নির্দিষ্ট না, যে কোনো পৃথিবীর যে কোনো শহর হতে পারে। অথবা আমি যদি বলি ক্যাপিটাল, রাজধানী, তো পৃথিবীর যে কোনো রাজধানী হতে পারে। তো এগুলো হচ্ছে কি কমন। যখন আমি আমার নাম বলবো যে বনি, এটা হচ্ছে নির্দিষ্ট একটা ছেলের নাম যার প্রথম অক্ষর বড় হাতের। কিন্তু আমরা যদি বলি বয়, পৃথিবীর যে কোনো বালক হতে পারে। আমরা যদি বলি মানুষ, যে কোনো মানুষ হতে পারে। এরকম আছে না বালপাখা টাইপের যারা হচ্ছে ফেসবুক চালায়, যে দেখা যাচ্ছে যে জিজ্ঞেস করছো, ভালো মনে তুমি জিজ্ঞেস করছো যে তোমাকে মেসেঞ্জারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, রিকোয়েস্ট পাঠানোর পর মেসেঞ্জারে হ্যালো হাই দেখে, মানে হ্যালো হাই লিখে নক দিছে। তো তুমি এখন রিপ্লাই দিচ্ছ যে আপনার নাম কি বা আপনি কে, জানতে ইচ্ছা হয় না? দেখা যায় যে ছেলে মেয়েদের তো অধিকাংশই হচ্ছে প্রোফাইল লক থাকে, মনে করো প্রোফাইল লক মানে একেবারে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, এরকম মানে হেভি হেফাজত করে আর কি আইডিটা। অতটা হেফাজত যদি নিজের চরিত্রে করতো অনেক আগে জান্নাতে চলে যাইতো। তো দেখা যাচ্ছে যে তুমি তাকে জিজ্ঞেস করলে যে ভাই আপনি কে, তখন বললো কে আমি মানুষ, এরকম দেখা যাচ্ছে মানে উল্টা পাল্টা উত্তর দেয় এরকম। আবার ধরো তুমি বললে যে ভাই আপনার বাসা কোথায়, পৃথিবীতে বাসা, এরকম থাকে না বালপাকনা টাইপের। তো হচ্ছে এই যে এগুলো হচ্ছে কমন। তুমি বললে যে ম্যাটাডোর, কি বললে? ম্যাটাডোর। এই যে ম্যাটাডোর এটা কিন্তু একটা নির্দিষ্ট কোম্পানির নাম, আর যার প্রথম অক্ষর বড় হাতের।
কিন্তু যখন তুমি বলবে পেন, এই যে পেন, এটা পৃথিবীর যে কোনো দেশের যে কোনো কালারের যে কোনো ব্র্যান্ডের যে কোনো সাইজের যে কোনো প্রাইসের পেন হতে পারে। তো এই যে পেন, এটা কি কমন, সাধারণ। তুমি যখন বলবে যে কাউ, এই যে কাউ, এই কাউটা যখন তুমি বলবে, এই কাউটা হচ্ছে কোন নাম, এই কাউটা কি, কাউটা হচ্ছে সাধারণ, যে কোনো দেশের যে কোনো জাতের যে কোনো গাভী হতে পারে। কিন্তু যখন তুমি বলবে যে অস্ট্রেলিয়ান জাতের কাউ আর কি, অস্ট্রেলিয়ান জাতের, তখন এই যে প্রথম অক্ষর বড় হাতের এবং নির্দিষ্ট জাত বলে দিচ্ছি, তাহলে এটা হবে কি, এটা হবে তখন প্রপার। বোঝা গেছে প্রপার আর কমন কি? প্রপার হচ্ছে নির্দিষ্ট নাম যার প্রথম অক্ষর বড় হাতের, কমন হচ্ছে সাধারণ যার প্রথম অক্ষর কিন্তু বড় হাতে না, সাধারণ নাম, সাধারণ কোনো কিছু বোঝাবে। আচ্ছা, তো তোমরা 600 জন মতো ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত আসো, তোমরা কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাও যে এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা, অর্থাৎ প্রপার আর কমন যে এতক্ষণ বুঝালাম এইটা বুঝতে পারছো কিনা, এটা আমাকে কমেন্টে জানাও। যদি বুঝতে পারছো ইয়েস লেখো, আর যদি না বোঝো তো নো লেখো। আর যেটা বুঝতে পারোনি, অর্থাৎ তোমার যে না বোঝার যে কারণ, সেটা আমাকে জানাও। আর যদি বুঝতে পারো তো ইয়েস লেখো। সৌরভ মণ্ডল, রমজান আলী, রমজান আহমেদ, তারপর হচ্ছে সুমাইয়া জান্নাত এত পরে যোগ দিচ্ছে আমাদের সাথে, আহমেদ আবদুল্লাহ, তারপর হচ্ছে রমজান আহমেদ, ফারজানা হাসান প্রিয়া, তারপর হচ্ছে আয়েশা আক্তার মিম, রিফাত হোসাইন, রিকি রয়, সুরাইয়া তাসনিয়া, তারপর হচ্ছে আশরাফুল ইসলাম, ঘোলা আসতেছে। আচ্ছা, আমি গতদিন তার আগের দিন 2 দিনই পরপর একটা কথা বলছিলাম যে মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যার কারণে বা যে কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে ঝাপসা হয় বা একটু ব্লার হয়। এটা কোনো বিষয় না, দেখবে যে কয়েক সেকেন্ডের মধ্যে, 10-15 সেকেন্ডের মধ্যে আবার ক্লিয়ার হয়ে যাবে, এটা নিয়ে চিন্তার কিছু নাই। তো দেখো তাহলে এখন তাহলে কি বুঝলে, এই যে প্রপার আর কমন বুঝলে, এরপর হচ্ছে ম্যাটেরিয়াল আর হচ্ছে কালেকটিভ। কি কি? ম্যাটেরিয়াল আর হচ্ছে কালেকটিভ। ম্যাটেরিয়ালটা কি? ম্যাটেরিয়াল অনেক কিছু হতে পারে, 3টা জিনিস হতে পারে। একটা হচ্ছে তরল, যে জিনিসগুলো কি তরল, তরল বলতে কি বোঝায়, এই যে পানি, দুধ, কলমের কালি, পনির, এই তেল, এই যে জিনিসগুলো, অর্থাৎ হচ্ছে ওয়াটার, মিল্ক, অয়েল, ইঙ্ক, এই চিজ, এই যে জিনিসগুলো যেগুলো কি তরল, যেগুলো এই সবগুলো তরল জিনিসই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে তরলগুলো কি? তরলগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবার হচ্ছে গুঁড়া গুঁড়া টাইপের, যেগুলো সাধারণত গুণা যায় না, কি গুঁড়া গুঁড়া টাইপের, যেমন চাল, ডাল, আটা, ময়দা, সুজি, ধুলা, বালি, আরও লবণ, চিনি, এই যে জিনিসগুলো গুঁড়া গুঁড়া, এগুলো তো গুণা যায় না। তাহলে যেগুলো গুণা যায় না সাধারণত গুঁড়া গুঁড়া টাইপের, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল। এরপরে 3 নাম্বার এবং গুরুত্বপূর্ণ হচ্ছে উপাদানবাচক। কি হচ্ছে? উপাদান, মূল যে উপাদান, এগুলো, এই জিনিসটা ভালো করে বুঝবে, কারণ এই জিনিসটা কনফিউশন অনেকের, আর এই জিনিসটাতে ভুল করে। যেমন মনে করো আমরা যদি বলি কাপ, বললাম কাপ, এই যে কাপ, এই কাপটা হচ্ছে কমন নাউন। কেন? কারণ কাপটা যে কোনো ব্র্যান্ডের, যে কোনো প্রাইসের, যে কোনো ডিজাইনের, যে কোনো সাইজের হতে পারে, এটা হচ্ছে সাধারণ, তো এটা হচ্ছে কাপ। তুমি যখন বলবে যে শরীফ মেলামাইনের কাপ হতে হবে, কার কাপটা হতে হবে? যে শরীফ মেলামাইনের। তাহলে শরীফ মেলামাইনটা কি? নির্দিষ্ট একটা কোম্পানির নাম বলে দিচ্ছ যে কাপটা হতে হবে শরীফ মেলামাইনেরই, এবং শরীফের এস বড় হাতের, তাহলে এটা হচ্ছে প্রপার। আর এটা কি? এটা হচ্ছে কমন। এখন তুমি বলতেছো যে ভাই তুমি যে কাপটা কিনছো, এই কাপটা কিসের কাপ? সোনার কাপ, হীরার কাপ, বা এই সিরামিকের কাপ, বা প্লাস্টিকের কাপ? কাপটা আসলে কিসের তৈরি? তো এই যে কাপ, এই কাপটা যে উপাদানের তৈরি, সেই উপাদানটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সেটা সিরামিক হতে পারে, প্লাস্টিক হতে পারে, যে জিনিসের কাপ হোক। তুমি যখন বলবে যে পেন, পেনটা কী হবে? সাধারণ। কারণ এই যে পেন, এটা যে কোনো কোম্পানির, যে কোনো প্রাইসের, যে কোনো সাইজের, যে কোনো ব্র্যান্ডের, যে কোনো ডিজাইনের হতে পারে। তাহলে এটা কি? এটা হচ্ছে সাধারণ। তাহলে এই যে পেন, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কমন। যখন তুমি বলবে যে ভাই কোন কোম্পানির কলম, তুমি বললে যে ভাই এই কলমটা হচ্ছে কি আর্ট লাইন। কোন কোম্পানির কলম? আর্ট লাইন কোম্পানির কলম। তো এই যে এটা হচ্ছে নির্দিষ্ট একটা কোম্পানির নাম যার প্রথম অক্ষর বড় হাতের। তাহলে প্রথম অক্ষর বড় হাতের নির্দিষ্ট নাম, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে প্রপার। এখন তুমি বলতেছো ভাই এই যে পেন, এই পেনটা আমি কি দিয়ে তৈরি করছি, এটার উপাদানটা কি? এই যে পেন আমার হাতে আছে,
পেনের উপাদান কি? তো এটার উপাদান ধরো আমি বললাম যে প্লাস্টিক দিয়ে তৈরি করছে, তাহলে এই যে প্লাস্টিক এটা হচ্ছে উপাদান, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে তখন ম্যাটেরিয়াল। বোঝা গেছে? তাহলে ম্যাটেরিয়াল কি, ম্যাটেরিয়ালটা হচ্ছে তরল হতে পারে, অর্থাৎ তরল যেগুলো দুধ, পানি, পনির, তেল, কলমের কালি, এগুলো গুঁড়া যেগুলো সাধারণত গুনা যায় না, চাল ডাল আটা ময়দা সুজি ধুলা বালি লবণ চিনি যেগুলো গুনা যায় না। উপাদান, মূল যে উপাদান যেগুলো যে জিনিস তৈরি করা হয় সেই উপাদানটা হচ্ছে ম্যাটেরিয়াল। ক্লিয়ার? এরপরে হচ্ছে আমরা পরেরটায় যাব, কালেকটিভ। কালেকটিভটা কি? কালেকটিভ শব্দের অর্থ হচ্ছে সমষ্টি। কালেকটিভ শব্দের অর্থ কি? সমষ্টি। এখন প্রশ্ন আসতে পারে ভাই কার সমষ্টি? সাধারণত কমন নাউনের সমষ্টি। যেমন কমন নাউন কোনটা? ধরো বয়টা হচ্ছে সাধারণ, এটা হচ্ছে কমন নাউন। এখন এটার যদি সমষ্টি করতে যাও, তুমি যদি বলো বয়েস, তাহলে কিন্তু একের অধিক হলো, অনেকগুলো ছেলে হলো, কিন্তু ছেলের সমষ্টি হলো না। যখন আমরা বলবো যে অনেকগুলো বয় মিলে একটা কমিটি তৈরি করছে, কি তৈরি করছে? কমিটি তৈরি করছে। কমিটিতে একজনের দ্বারা হয় না, অনেকজনের দ্বারা হয়। কমিটি বানানটা মনে রাখবে এভাবে, CMTE হোল স্কোয়ার, অর্থাৎ দুইটা এম দুইটা টি দুইটা ই, এভাবে। যেমন কফি বানান কি? COFFEE, তো FE হোল স্কোয়ার, অর্থাৎ দুইটা এফ দুইটা ই, এভাবে স্পেলিংগুলো ভালোভাবে মনে রাখা যায়। আবার ধরো তুমি বললে যে ক্রাউড, ভিড়, তো যেখানে একটা ব্যক্তি আছে ওখানে কি ভিড় বলবে? না। যখন অনেকগুলো ব্যক্তি থাকবে এক জায়গায় তখন সেটাকে ভিড় বলি, অনেকগুলো ব্যক্তির সমষ্টি হলো। আবার ধরো আমরা এভাবে বলতে পারি, ধরো কাউ মানে কি? গাভী, এটা হচ্ছে একটা কাউ। এখন অনেকগুলো গরু এক জায়গায় যখন থাকবে তখন আমরা কি বলি? গরুর পাল। এই যে গরুর পাল বা গবাদি পশুর পাল, এটাকে বলে হচ্ছে ক্যাটেল। ক্যাটেল মানে হচ্ছে গরুর পাল বা গবাদি পশুর পাল। তাহলে এই যে ক্যাটেল এটা হচ্ছে সমষ্টি। আবার ধরো আমরা বলি না আর্মি, পুলিশ, এই যে আর্মি, পুলিশ, র্যাব, বিজিবি, এগুলো কি? এগুলো একজনকে বলা হয় না, সবাইকে বলা হয়। এই জন্য এগুলো হচ্ছে কালেকটিভ। আর্মি, পুলিশ, এগুলো কি? এগুলো হচ্ছে কালেকটিভ। বোঝা গেছে? এবার তাহলে এটা কালেকটিভটা বুঝতে পারলে, কালেকটিভ কি? কালেকটিভ হচ্ছে সমষ্টি। এখন তোমাদেরকে আমি শুরু থেকে এ পর্যন্ত এই যে প্রকারভেদগুলো পড়লাম, এগুলো এটা হচ্ছে বোধগম্যতার দিক থেকে প্রকারভেদ, আরও প্রকারভেদ আছে, তবে এইটা তোমাকে আমি বুঝাই দিচ্ছি। এটা যদি ভালোভাবে বোঝো তাহলে এরপরে যখন গণনার দিক থেকে কাউন্টেবল আনকাউন্টেবল পড়াবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো না করো তাহলে দেখা যাবে 2 দিন পরে সব কিছু ভুলে যাবে। একবার যদি ভুলে যাও তাহলে দেখা যাবে এটার কোনোদিনও মনে পড়ে না। তো আমার ভাইয়েরা, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে বুঝবে। দেখো নাউন কত প্রকার, আমি ক্লাসের শুরুতে বলছি নাউন কত প্রকার, কথা বলেন নাউন কত প্রকার? নাউন হচ্ছে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি কি? কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট কাকে বলে? কনক্রিট হচ্ছে আমাদের ইন্দ্রিয়, আমাদের মানুষের ইন্দ্রিয় কয়টা? একটা হচ্ছে চোখ, নাক, কান, মুখ, জিহ্বা অথবা ত্বক, এই যে 5টা, এই 5টার দ্বারা আমরা যা কিছু করব তাকে কি বলে? তাকেই বলে হচ্ছে কনক্রিট নাউন। এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে যেটা সাধারণত চোখ দিয়ে দেখা যায় না, গুণবাচক যেগুলা, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কত প্রকার? কনক্রিট নাউন 4 প্রকার। কি কি? প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ। আবার যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে ভাইয়া আমাদের যে নাউন এটা সাধারণত কত প্রকার, তখন কি বলবেন? সাধারণত 5 প্রকার। আবার যদি প্রশ্ন করে আপনাকে সাধারণত 5 প্রকার, সেগুলো আবার কি কি, আপনি তার উত্তরে কি দিবেন? কথা বলেন না কেন ভাইয়া, আর কথা বলেন। সেগুলো কি কি? প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট। তখন কনক্রিটটাকে বাদ দিয়ে দিব। এখন আমরা দেখতে হবে এগুলোর মধ্যে যেই ব্যাখ্যাগুলো আছে বা প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, এগুলোর আবার ব্যাখ্যা কি, এটা আমাকে জানতে হবে। প্রথমে হচ্ছে প্রপার মানে কি? প্রপার মানে হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ আপনাকে যখন নির্দিষ্ট করে বলবে যে ভাইয়া নির্দিষ্ট নাউন কোনটা, তখন হবে প্রপার নাউন। এবং অবশ্যই 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 তার প্রথম অক্ষরটা বড় হাতের হতে হবে, তাছাড়া সেটা প্রপার না। সেকেন্ড হচ্ছে কমন কাকে বলে? সাধারণতটা হচ্ছে কমন, যখন সাধারণ কোনো কিছু বোঝাবে সেটা হবে কমন। ম্যাটেরিয়াল 3টা হতে পারে, তরল হতে পারে, গুঁড়া হতে পারে, উপাদান হতে পারে, এই সব কিছু হচ্ছে ম্যাটেরিয়াল। কালেকটিভ হচ্ছে সমষ্টি, কার সমষ্টি? কমন নাউনের সমষ্টি। এই যে আমরা এতক্ষণ পড়লাম শুরু থেকে এই পর্যন্ত,
এই যে সবগুলা, এই সবগুলাকে বলা হয় হচ্ছে বোধগম্যতার দিক থেকে। কিসের দিক থেকে? বোধগম্যতার দিক থেকে। বোধগম্যতা বলতে কি বোঝায়? বুঝার দিক থেকে, আমরা যে বুঝি এই বুঝার দিক থেকে এই প্রকারভেদ। এটার পরে আরেকটা প্রকারভেদ আছে যেটাকে বলে গণনার দিক থেকে প্রকারভেদ, যেটাকে আমরা কাউন্টেবল আনকাউন্টেবল বলে থাকি। কি বলে থাকি? কথা বলেন না কেন? সেটা হচ্ছে কি? কাউন্টেবল আনকাউন্টেবল। এরপরে আমরা যেটা শিখবো গণনার দিক থেকে সেটা হচ্ছে কাউন্টেবল আর হচ্ছে আনকাউন্টেবল। এখন এইটা তো মোটামুটি বুঝতে পারছো তাই না? এরপরে আমরা পরের ধাপে যাব, আমাদের নেক্সট স্টেপে, যে নাউন যে গণনার দিক থেকে দুই প্রকার সেটা সম্পর্কে ডিটেলস জানবো। তার জন্য আমাদের এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আমরা এতক্ষণ যে সাধারণত 5 প্রকার পড়লাম, কি কি পড়লাম? প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই 5 প্রকার আমরা পড়লাম। হ্যাঁ, এগুলো মনে রাখবে। এখন বিষয়টা হচ্ছে যারা যারা ক্লাস করতেছো তারা কিন্তু ভিডিওটা শেয়ার করতেছে না, খুব কষ্ট পাচ্ছে মনের দিক থেকে। মনে হচ্ছে যে এখন কচুর কাছে ফাঁসি দেয়, এরকম মনে হচ্ছে। যে ছেলেবেলে দেখা যাচ্ছে যে আমার আগের ক্লাসগুলোতে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা 1,500-এর মতো শেয়ার করছে, তারপরের দিন 1.3K শেয়ার হয়েছে, কিন্তু আজকে মাত্র হচ্ছে 600-700 মতো শেয়ার হয়েছে। এটা দেখে খুব খারাপ লাগতেছে। মানে কি বলবো, মানে কষ্টে শুনতে পানি বের হয়ে যাবে, কথা বলতে পারতেছি না আমি ঠিক মতো। ভাই কি শুরু করছো তোমরা? এই যে ক্লাসটা করতেছো, ক্লাসটা শেয়ার করো। 30 সেকেন্ডের ব্রেক, কারণ ক্লাসের মাঝে মাঝে একটু ব্রেক দিতে হয়, নাহলে স্টুডেন্টদের মাথার উপর দিয়ে যায়, মাথার মধ্যে ভারী মনে হয় যে ভাই পড়াগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি না। তো একটানা পড়ার দরকার নেই, 30 সেকেন্ডের ব্রেক। এই 30 সেকেন্ডে তোমার কাজ হচ্ছে ভিডিওটা আবার শেয়ার করে দাও। তুমি যে আবার শেয়ার করো, আগে শেয়ার করছো অসংখ্য ধন্যবাদ, আবার শেয়ার করো, সমস্যা নাই। কারণ শেয়ার করলে গুনাহ হবে না, সওয়াব হবে। কারণ আমি তোমাদের টিচার বা ভাইয়ের হেল্প করতেছো, তারা অবশ্যই সওয়াব পাবে। আর রমজানের দিনে হচ্ছে সওয়াব কয়েক গুণ মানে বেশি পাবে। তো যারা কনফার্ম জান্নাতি হতে চাও অবশ্যই ভিডিওটা শেয়ার করো। স্টুডেন্ট কমে গেছে, স্টুডেন্ট কমে যাওয়াটা বিষয় না, আমি ওটার জন্য শেয়ার করতে বলিনি। দেখো, স্টুডেন্ট থাকবে না থাকবে তাদের ব্যাপার। এখন নিজের ভালো পাগলেও বোঝে, তাই না? এখন তোমার জন্য যেটা জরুরি সেটা তোমাকে চিন্তা করতে হবে। দেখা যায় তুমি চাইলে ক্লাসটা কেটে দিয়ে তুমি ঘুমাইতে পারো, ক্লাসটা কেটে দিয়ে ক্লান্ত লাগতেছে, তুমি ফানি ভিডিও দেখতে পারো, টিকটক ভিডিও দেখতে পারো, ফ্রি ফায়ার খেলতে পারো ডিপ্রেশন দূর করার জন্য, কোনো বিষয় না। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, যে তুমি এখন সময়টাকে নষ্ট করতেছো, এমন একটা সময় আসবে যখন সময় তোমাকে নষ্ট করবে। সেটা কখন? পরীক্ষার হলে গিয়ে। পরীক্ষার হলে গিয়ে বন্ধু 5 নাম্বারটা কী হবে, স্যার আসে হুট করে খাতাটা নিয়ে চলে যাবে, তুমি টেরই পাবে না। বা মনে করো যে বন্ধুও মাথা চুলকাছে, কমন পড়েনি রে, কী দিছে, কোথেকে কোশ্চিন আসছে, তখন বলবে স্যারের দোষ, স্যার কি কোশ্চিন করছে। স্যার কিন্তু কোশ্চিন মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসবে না। কিন্তু তুমি যে পড়ালেখা করোনি, এটা যে তোমার গ্যাপ থেকে গেছে, সেটা তোমার দোষ না, কিন্তু এটা তোমার মনে হবে যে স্যারের দোষ। তো বিষয়টা হচ্ছে পড়ালেখার করার সময়টা এখন হাতে যথেষ্ট সময় আছে, এটাকে কাজে লাগাও। রেগুলার শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করো, ইনশাল্লাহ গ্যাপটা পূরণ হয়ে যাবে। তবে রেগুলার শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। মাঝে মধ্যে একদিন পড়তে আসবে, শ্বশুরবাড়ি মনে করে ঘুরতে আসবে, তাহলে কিন্তু হবে না। রেগুলার পড়তে হবে, বোঝা গেছে? আরে 1K বিষয় না, 1K-তে কী আসলে আমার এর ক্লাসগুলোতে হচ্ছে 100-150 স্টুডেন্ট হতো। তো ওইটা নিয়ে আমি মানে ভিউয়ে খুঁজে, হ্যাঁ ভিউ যদি 1K পার হয় তাহলে দেখতে ভালো লাগে, একটা মোটামুটি শরীরের মধ্যে ভাব আসে, এটা আলাদা হিসাব। কিন্তু তার জন্য যে ক্লাস খারাপ হবে এমনটা না। তোমরা যারা ক্লাস করতে দেখতেছো, তো ক্লাসের মধ্যে তো খারাপ কোনো না। আমি আগেও বলছি যে ফ্রি ক্লাস হলো এটা প্রিমিয়াম কোয়ালিটির থেকে ভালো হবে। যারা এর আগে পেইড কোর্স করছো অন্য কারো ইংলিশের, তোমরা দেখবে যে ওইটা থেকে যে ক্লাস না ভালো না হয় তাহলে এমবি ফেরত। আমি আগেও বলছি। এই যে মারিন মরিয়ম জুতি যেটা বলছে ইসলামিক লেভেল থেকে, এই যে আমরা যেটা বলি যে আমি এখানে একটা কথা বলছি, ওইটা নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে। অন্তত ধর্ম নিয়ে কখনো টানাটানি করবে না, এটা নিয়ে আমি তর্ক করতে চাই না। একটা কথা সবসময় মনে রাখবে যে তর্ক করা মূর্খের কাজ, আর প্রশ্ন করা হচ্ছে শিক্ষিত লোকের কাজ। অনেক ছেলেবেলা আছে, কেউ যদি একটা জিনিস পায় ওইটা খুদ ধরে ওইটা নিয়ে অনেক বেশি প্রচার করে ফেলে। কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলো ইসলামে মানে অনেকেই এগুলো খেলাপ করতেছে বা অনেক উল্টাপাল্টা কথা বলতেছে, তাদেরকে কিছু বলবে না। কিন্তু ফেসবুকে আসে এমন এমন স্ট্যাটাস দিবে, কেউ একটা কথা বললে মনে করে যে হেভি মানে মুনাফিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এই টাইপের। তো এগুলো চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে।
তো নাউন গণনার দিক থেকে হচ্ছে দুই প্রকার। আমরা আমাদের আবার আগের কাজে ফিরে যাই। গণনার দিক থেকে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল আর আরেকটা হচ্ছে আনকাউন্টেবল। এই দুই প্রকার, কাউন্টেবল আর হচ্ছে আনকাউন্টেবল। এখন কাউন্টেবল আর আনকাউন্টেবল কাকে বলে? এগুলো হচ্ছে কি কাউন্টেবল আনকাউন্টেবল, এগুলো হচ্ছে ব্রিটিশ নেম, এগুলো আবার আমেরিকান নেম আছে। সেগুলো কি? এটা হচ্ছে কাউন্ট আর এটা হচ্ছে নন কাউন্ট। কি কাউন্ট আর হচ্ছে নন কাউন্ট। তো কাউন্টেবল আনকাউন্টেবল কাকে বলে? কাউন্টেবল হচ্ছে যেটা গণনা করা যায়। কি করা যায়? গণনা করা যায়। আনকাউন্টেবল কোনটা? যেটা গণনা করা যায় না। তো এটা হচ্ছে সংজ্ঞা বা ব্যাখ্যা যে কাউন্টেবল কাকে বলে, আনকাউন্টেবল কাকে বলে। কিন্তু তুমি গ্রামার ওয়েতে চিনবে কিভাবে যে কাউন্টেবল কোনটা, আনকাউন্টেবল কোনটা, তাই না? আমাকে মানে প্রমাণ করতে হবে কি দিয়ে? গ্রামার দিয়ে। আমি তো মুখে বললে হবে না গণনা করা যায় নাকি গণনা করা যায় না, আমাকে গ্রামার দিয়ে বুঝতে হবে। কারণ আমি সব কিছু কি কোথায় ব্যবহার করব? গ্রামারে। তো কাউন্টেবল চিনবে যে যার সামনে আর্টিকেল বসে সেটা হচ্ছে কাউন্টেবল, আর যার সামনে আর্টিকেল বসে না সেটা হচ্ছে আনকাউন্টেবল। যার সামনে আর্টিকেল বসে সেটা কাউন্টেবল। এই রুলসগুলো থেকে তোমার রাইট ফর্ম অফ ভার্বেও কিন্তু কাজে দিবে। রাইট ফর্ম অফ ভার্বে যে আমরা 50-60টা করে রুলস পড়ি না, এগুলোর মধ্যে থেকে 8টা-10টা রুলস থাকে। তো এটা ভালোভাবে বুঝো, তাহলে রাইট ফর্ম অফ ভার্বের অন্তত 10টা রুলস কম হয়ে যাবে। তাহলে যার সামনে আর্টিকেল বসে সেটা হচ্ছে কাউন্টেবল, আর যার সামনে আর্টিকেল বসে না সেটা আনকাউন্টেবল। এই যে আমরা 5টা পড়লাম সাধারণত, এগুলোর মধ্যে 2টা হচ্ছে কাউন্টেবল। কি? সিসি থেকে কি হয়? একটা থেকে হচ্ছে কমন আর আরেকটা থেকে হচ্ছে কি কালেকটিভ। আনকাউন্টেবল মনে রাখবে খুব সহজেই, ম্যাপ মানে আমরা যেটা বলে মানচিত্র। এই যে ম্যাপ, এম থেকে হচ্ছে কি ম্যাটেরিয়াল, এ থেকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং পি থেকে হচ্ছে প্রপার। এই 3টা হচ্ছে আনকাউন্টেবল। এখন তুমি বাংলাদেশের যে কোনো রাইটারের যখন বই পড়বে, তো বই পড়ার পরে দেখবে যে দেওয়া আছে কমন, কালেকটিভ আর হচ্ছে প্রপার, এগুলো হচ্ছে কাউন্টেবল, বাকি 2টা আনকাউন্টেবল। আবার কোনো বইয়ে পাবে শুধুমাত্র কমনটা হচ্ছে কাউন্টেবল, বাকিগুলো আনকাউন্টেবল। তাহলে হবে কি তোমার মাথার মধ্যে কনফিউশন কাজ করবে না যে ভাই একটা বইয়ে এইটা দেওয়া আছে আরেকটা বইয়ে ওইটা। এখন অনেকে আছে যে বই পড়েনি আজ পর্যন্ত, তাদের হিসাব আলাদা। যারা 2-3টা গ্রামার পড়ে তাদের ক্ষেত্রে এই কনফিউশনটা লেগে যাবে যে কাউন্টেবল কোনটা, আনকাউন্টেবল কোনটা। তা আমি তোমাকে আজকে বিস্তারিত বুঝাই দিচ্ছি। অনেকের হয়তো বা 1-2টা পয়েন্ট মাথার উপর দিয়ে যাইতে পারে, কারণ অনেকদিন পরে ইংরেজি পড়তেছো, বা এত ডিপলি বা তোমাকে হচ্ছে এত গভীরে কেউ গিয়ে তোমাকে বুঝায়নি বেসিকগুলো, যে কারণে তোমার সমস্যা হচ্ছে। এই একই সমস্যায় পড়বে যখন তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নিবে বা প্রস্তুতি নিবে। এই একই জিনিস তখন তোমাকে পড়তে হবে, তখন মাথার উপর দিয়ে যাবে। আর তখন কিন্তু এই যে এখন গাফিলতি করতেছো, ক্লাসগুলো ছেড়ে চলে যাচ্ছ, তখন কিন্তু এই সুযোগ থাকবে না। আর যদি তখনও ছেড়ে দাও তাহলে ইউনিভার্সিটি একেবারে বাদ, আকার দাও একেবারে বাদ। বুঝা গেছে? তাই ক্লাসগুলো ভালোভাবে বুঝার চেষ্টা করো। তো দেখো, অনেকে বলছে প্রপার গণনা করা যায় কিনা, এটা নিজে নিজে উত্তর পেয়ে যাবে। তো আমি বলছি এই 2টার সামনে আর্টিকেল বসে। যেমন আমি যদি বলি বয়, তাহলে বলতে পারি না এ বয় অথবা দি বয়। তো এইটার সামনে আর্টিকেল বসাতে পারতেছি। বয়টা হচ্ছে কমন নাউন, কমন নাউনের সামনে আমি আর্টিকেল বসাতে পারতেছি, তাই বলছি যে কমন নাউনটা হচ্ছে কাউন্টেবল। আবার ধরো আমরা বলতে পারি যে পুলিশ, পুলিশটা কি? পুলিশটা হচ্ছে কালেকটিভ। পুলিশটা কোন নাউন? পুলিশটা হচ্ছে কালেকটিভ নাউন। তো আমরা বলতে পারি না যে দা পুলিশ, অর্থাৎ এই যে পুলিশ এর সামনে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারতেছি। তো যেটার সামনে আর্টিকেল বসে সেটা হচ্ছে কাউন্টেবল। এই যুক্তিতে আমি কাউন্টেবল আর কমন এই 2টাকে ধরছি কাউন্টেবলের মধ্যে, কালেকটিভ আর কমন এই 2টাকে ধরছি কাউন্টেবলের মধ্যে। আনকাউন্টেবল হলো ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল কোনগুলো? ধরো ওয়াটার। এখন তুমি বলতে পারবে এই ওয়াটার মানে একটি পানি, বা দা ওয়াটার বলতে পারবে? বলা সম্ভব না। তো এটা হচ্ছে আনকাউন্টেবল। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট কোনগুলো? যেগুলো সাধারণত চোখ দিয়ে দেখা যায় না। ধরো বলে অনেস্টি, সততা, বলতে পারবে এ অনেস্টি অর্থাৎ একটি সততা, এটা বলা যায় না। প্রপার, ধরো আমার নাম বললাম বনি, তো বলা যাবে এ বনি, দা বনি, এগুলো বলা সম্ভব না। তো এগুলোর সামনে আর্টিকেল বসে না বিদায় এগুলো হচ্ছে আনকাউন্টেবল, আর এগুলোর সামনে আর্টিকেল বসে তাই এগুলো হচ্ছে কাউন্টেবল। বোঝা গেছে? তাহলে যার সামনে আর্টিকেল বসে সেটা হচ্ছে কাউন্টেবল, যার সামনে আর্টিকেল বসে না সেটা হচ্ছে আনকাউন্টেবল। তাহলে অন্য বইগুলোতে ওলটপালট করা থাকে কেন? এটা হচ্ছে এর পরের পয়েন্ট। পরের পয়েন্টটা কি? এই যে কমন নাউন, এইটা সিঙ্গুলার এবং প্লুরাল, সিঙ্গুলার আর প্লুরাল 2 ফর্মে হয়। এই যে 2 ফর্মে হয়, কীরকম?
যেমন আমরা বললাম যে বয়, তার মানে একজন ছেলে। আমরা কিন্তু বলতে পারি যে বয়েস, তার মানে একের অধিক ছেলে। যখন বলবো যে কাউ, একটা কাউ, যখন বলবো কাউস অর্থাৎ হচ্ছে অনেকগুলো গরু বা গাভী। আমরা যখন বলবো পেন, পেন মানে হচ্ছে একটা কলম। যখন বলবো পেন্স, তখন অনেকগুলো কলম। অর্থাৎ এইটা যে কমন নাউন, এটা সিঙ্গুলার প্লুরাল দুই ফর্মে করতে পারি। কিন্তু বাকি যেগুলো কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, প্রপার, এগুলো অলওয়েজ সিঙ্গুলার। এগুলো কি? এগুলো সারা জীবনই সিঙ্গুলার, এগুলো কোনোদিন প্লুরাল হয় না। যেমন ওয়াটার, ওয়াটারটা কি তুমি কখনো বলতে পারবে যে ওয়াটার্স? সম্ভব না। তুমি কি বলতে পারবে বনিস? বলা সম্ভব না। অ্যাপোস্ট্রফি দিয়ে বলতে হবে, সরাসরি এস লাগাইতে পারবে না, আবেগসে এস লাগাই দিলে হবে না। তুমি কখনো বলতে পারবে না যে অনেস্টিস, অনেস্টিস বলতে পারবে না। অর্থাৎ এই যে কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, প্রপার, এগুলোর পরে কখনোই এস বাই এস যোগ করে প্লুরাল করতে পারবে না। এই যে এখান থেকে কি রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো রুলস কাভার হয়ে যাচ্ছে। তো তুমি রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলো কিন্তু এখান থেকে এভাবে কাভার করতে পারবে। এই জন্য আমি বলি যে বেসিক ইংলিশ আগে শিখতে হবে। তুমি বেসিক ইংলিশের কনসেপ্ট ক্লিয়ার থাকলে পরবর্তীতে নিজে নিজেই ক্লিয়ার করতে পারবে। বোঝা গেছে তাহলে? এখন দেখো, আমি যেহেতু এগুলো সিঙ্গুলার প্লুরাল দুই ফর্মই করতে পারছি, তাহলে আমি যখন বলবো যে বয়, তাহলে এরপরের ভার্বটা দিব সিঙ্গুলার, কারণ একজন ছেলে, তাহলে বয় ইজ হবে। যখন আমি বলবো যে বয়েস, অর্থাৎ একের অধিক, অনেকগুলা, তাহলে ভার্ব হবে প্লুরাল, তখন ভার্ব হবে আর। কিন্তু এগুলো তো অলওয়েজ সিঙ্গুলার, তার মানে এর পরে যে ভার্ব, এটাও কিন্তু সিঙ্গুলার হবে, ভার্ব কখনো প্লুরাল হবে না। আবার ধরো যে কখনো যদি এগুলোর সামনে আর্টিকেল বসে যায়, অর্থাৎ এই যে আনকাউন্টেবল নাউন, এর সামনে যদি দি বসাও, তাহলে পরে কি হবে? পরে দেখবে যে অফ আছে। অর্থাৎ আনকাউন্টেবলের সামনে যদি দি থাকে আর পরে অফ থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে কমন নাউন। এই ভুলটা ইউনিভার্সিটি পরীক্ষায় সব থেকে বেশি স্টুডেন্ট করে। কীরকম? তুমি জানো, ধরো কোশ্চিন আছে এরকম যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কোশ্চিন আছে কীরকম? যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ হচ্ছে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে অনেস্টির নিচে আন্ডারলাইন করা আছে। তো তোমাকে বলা হলো যে অনেস্টিটা কোন নাউন? তো সবাই বলবে যে অনেস্টি, সততা, এটা তো চোখ দিয়ে দেখা যায় না, তার মানে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অনেস্টিটা কোন নাউন? অনেস্টিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আমি যদি এখন এভাবে বলি যে দ্য অনেস্টি অফ আমিন ইজ গ্রেট, অর্থাৎ হচ্ছে আমিনের যে অনেস্টি, এটা মহৎ। এখন অনেস্টির নিচে আন্ডারলাইন করলাম, এখানে তোমাকে অপশন দিলাম যে অপশন এ হচ্ছে ম্যাটেরিয়াল, অপশন বি হচ্ছে প্রপার, অপশন সি হচ্ছে কমন, আর অপশন ডি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো এখানে চারটার মধ্যে কোনটা রাইট অ্যান্সার বলো আমাকে। দ্য অনেস্টি অফ আমিন ইজ গ্রেট, এখানে অনেস্টি শব্দটা কি? ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনটা রাইট অ্যান্সার আমাকে কমেন্ট করে জানাও। আদনান, খারাপ কমেন্ট করা যাবে না, আগে বলছি। এখানে খারাপ কমেন্ট শুধু আমি একাই করতে পারবো, তুমি করতে পারবে না। আচ্ছা, সুরজ কুমার সবার আগে কমেন্ট করছে, সে বলছে কমন। মাজারুল ইসলাম বলছে কমন। তারপর হচ্ছে ABS সঞ্জয় রয় বলছে কমন। মিথুন সরকার বলছে, আরে ডাস্টার আমার কাছেও আছে, ডাস্টার সমস্যা না, কিন্তু গামছা দিয়ে মুছলে কি হয় যে একসাথে অনেকগুলো মুছা যায় আর ভালোভাবে মুছা যায়। ডাস্টার দিয়ে ভালোভাবে মুছা যায় না, আবার শব্দ হয়, এরকম করে শব্দ হয়, এটা ভালো লাগে না। আচ্ছা, কেউ কেউ ম্যাটেরিয়াল বলছো, যেমন অর্পিতা পলমুন, সালমা আলম, এরা বলছে ম্যাটেরিয়াল। তারপর হচ্ছে কমন বানান ভুল গেছে রমজান। নয়ন বলছে কমন নাউন, সিলেবাসটা শেষ করলে ভালো হতো। হুমায়রা তাসলিমা, এটা আমি ক্লাসের শুরুতে বলছি, ক্লাসের শুরুতে যদি যোগ না দাও, শুরুর ক্লাসটা 1-2 মিনিট আবার দেখে নেবে, তাহলে তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আচ্ছা, তো বুঝাই দেই এখানে রাইট অ্যান্সারটা কোনটা। রাইট অ্যান্সার হচ্ছে এখানে কমন। কেন কমন? যে অনেস্টির সামনে দিয়ে আছে আর পরে অফ আছে। তো কোনো একটা ওয়ার্ডের সামনে দি আর পরে অফ থাকলে মাঝেরটা হয়ে যায় কমন নাউন। বোঝা গেছে তাহলে? তো এইভাবে অ্যান্সার করতে হবে। তো এই হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবলের প্রাথমিক ধারণা।
এরপরে এক্সেপশনাল যেগুলো সেগুলো এখন তোমাদেরকে প্রশ্ন করব, তারপরে তোমাদের ব্যাখ্যা দিয়ে বুঝাই দিব যে কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে গণনার দিক থেকে নাউন কত প্রকার, গণনার দিক থেকে 2 প্রকার, কি কি? কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল কোনটা? যারা গণনা করা যায়। আনকাউন্টেবল কোনটা? যারা গণনা করা যায় না। গ্রামার ওয়েতে ব্যাখ্যা করবে কিভাবে? যার সামনে আর্টিকেল বসে সেটা কাউন্টেবল, যার সামনে আর্টিকেল বসে না সেটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল কোনগুলা? সিসি, একটা সি থেকে কমন আর একটা সি থেকে কালেকটিভ। আনকাউন্টেবল কোনগুলা? ম্যাপ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, প্রপার। এভাবে খুব সহজেই তুমি বের করতে পারবে কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল। এখানে তোমাকে আমি নাউনের মধ্যে যে প্রকারভেদ অর্থাৎ হচ্ছে বোধগম্যতার দিক থেকে, গণনার দিক থেকে যেগুলো আছে সব কিছু শেষ। তুমি তোমার বড় ভাই যারা 21st ব্যাচের অ্যাডমিশনের স্টুডেন্ট, তাদের বই নিয়ে যখন এমসিকিউগুলো সলভ করবে তখন দেখবে ইনশাল্লাহ তুমি একটা তো আটকেবে না। পাশাপাশি তাদেরকে যখন তুমি প্রশ্ন করতে বলবে যে নাউন থেকে আমাকে প্রশ্ন করো, তাহলে দেখবে যে তুমি নাউন থেকে কোনো প্রশ্ন করে তোমাকে আটকাইতে পারবে না, কারণ নাউনের A to Z তোমার শেষ। এখন শুধু এক্সেপশনাল বাকি আছে, ব্যতিক্রম যেগুলো সেগুলো আমরা শিখবো, যাতে করে কোনো একটা পয়েন্টে নাউন থেকে অন্তত তোমাকে কেউ যেন আটকাইতে না পারে। তো তোমাদেরকে আমি এখন একটার পরে একটা প্রশ্ন করব, তোমরা এখন আমাকে সেগুলো উত্তর দিবে। তোমাদের কাছে প্রথম প্রশ্ন, এই যে মানি, এই মানিটা আসলে কি? এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? মানিটা কি, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কমেন্ট করে জানাও। যারা যারা ক্লাসটা করতেছো কমেন্ট করে জানাও যে মানি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। আচ্ছা, রিফাত বলছে নন কাউন্ট, তারপর হচ্ছে মোহাম্মদ বলছে আনকাউন্টেবল, অর্ক শাহ বলছে কাউন্টেবল। আচ্ছা, যারা এই যে বারবার একটা কথা বলতেছো, বোঝানোর পরেও বুঝতেছো না যে ভাই আমাদের টাইম নাই, টাইম নাই, এতদিন কি করছো ভাই তুমি? এতদিন যে এই যে 1.5 বছর, এই 1.5 বছর তুমি করছোটা কি? 1.5 বছর আগে কথাটা মাথায় আসেনি যে ভাই টাইম নাই, টাইম নাই? 1.5 বছর পরে যে ফ্রি ক্লাস আমি বেসিক থেকে শুরু করছি, ভালোভাবে বুঝাচ্ছি, তখন আসে বারবার বলছে ভাই শর্ট সিলেবাস পড়ান, শর্ট সিলেবাস পড়ান। শর্ট সিলেবাস কেন পড়াচ্ছি না সেটা আমি প্রথম ক্লাসে বলছি, দ্বিতীয় ক্লাসে বলছি, আজকের ক্লাসে শুরুতে এই কথা বলছি। যারা ক্লাস শুরু থেকে করনি, শুরু 2 মিনিট ক্লাসটা দেখে নেবে, আমি ওখানে অ্যান্সার দিছি যে শর্ট সিলেবাস থেকে শুরু না করে বেসিক ইংলিশ থেকে কেন শুরু করছি, তাহলে বুঝে যাবে। সীমা বলছে কাউন্টেবল, রাইসুল রিয়াদ বলছে আনকাউন্টেবল, তারপর সিরাজুম মনিরা বলছে কাউন্টেবল, রিদওয়ান বলছে কাউন্টেবল, রিয়াদ, তারপর হচ্ছে বিজয় আক্তার কামাল প্রত্যয় বলছে কাউন্টেবল, মাদারুল ইসলাম বলছে আনকাউন্টেবল, রমজান আহমেদ, নয়ন, সঞ্জয়, হাফসা ইরানি, তারপর হচ্ছে পাপিয়া আক্তার, নাজমুল, অর্পিতা পল, সবাই বলছে কাউন্টেবল, অর্পিতা বলছে আনকাউন্টেবল, তারপর হচ্ছে রাহুল দেব, সালমা আলম বলছে আনকাউন্টেবল, নাইমা বলছে কাউন্টেবল, তারপর হচ্ছে তমা বলছে কাউন্টেবল, বদুজামান বলছে কাউন্টেবল, তারপর হচ্ছে মোহনগঞ্জ ক্রাশ অ্যান্ড কনফিউশন বলছে কাউন্টেবল, তানজিনা ইমু বলছে কাউন্টেবল। আচ্ছা, কেউ কাউন্টেবল বলছে, কেউ বলছে আবার আনকাউন্টেবল। তো হচ্ছে দেখো এখানে মানিটা কি, মানিটা হচ্ছে আনকাউন্টেবল, মানিটা কি আনকাউন্টেবল। এখন তুমি বলবে ভাই টাকা তো আমি গুনতে পারি, 1 টাকা 2 টাকা, তাহলে এটা আনকাউন্টেবল হয় কীভাবে? আনকাউন্টেবল কোনটা? যেটা গণনা করা যায় না, কিন্তু মানিটা তো গণনা করা যায়, 1 টাকা 2 টাকা, তাই না? তো দেখো মানিটা হচ্ছে আনকাউন্টেবল, মানিটা কি আনকাউন্টেবল। আর মানি শব্দের অর্থ টাকা না, মানি শব্দের অর্থ হচ্ছে মুদ্রা। মানি শব্দের অর্থ কি? মুদ্রা, অর্থাৎ কারেন্সি যেটা, যেমন বাংলাদেশের মুদ্রা কি? টাকা। ইন্ডিয়ার টাকা কি, বা ইন্ডিয়ার কারেন্সি কি? ইন্ডিয়ার কারেন্সি হচ্ছে রুপি। আবার ধরো আমেরিকার কারেন্সি কি? আমেরিকার কারেন্সি হচ্ছে ডলার, তাই না? এগুলো হচ্ছে কারেন্সি বা মুদ্রা বা মানি যেটাকে বলি আমরা। তো এগুলো হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল, অর্থাৎ এগুলো হচ্ছে কাউন্টেবল কিন্তু মানিটা হচ্ছে আনকাউন্টেবল। এখন মনে করো এগুলো ব্যতিক্রম না, মানিটা কি ব্যতিক্রম। এই ব্যতিক্রমের মধ্যে আবার আরেকটা ব্যতিক্রম আছে, সেটা কি? দেখো তুমি যখন বলবে 1 রুপি বা 1 রুপি তখন রুপি, তুমি যখন বলবে 2 তখন হবে রুপিস, যখন বলবে 10 তখন হবে ডলার্স। 1-এর অধিক বললেই এস বা ইএস যোগ হবে। কিন্তু পৃথিবীতে একমাত্র ব্যতিক্রম হচ্ছে টাকা। টাকা অলওয়েজ টাকাই থাকবে, টাকা কখনো হবে না। তোমার কাছে যদি 1 কোটি টাকা থাকে তাও টাকাই হবে, টাকা কখনো কি হবে না? টাকাস হবে না। তাই আবেগসে সব কিছুর সাথে এস লাগাবে না। তাহলে মানিটা কি? মানিটা হচ্ছে আনকাউন্টেবল, এগুলোকে বলে এক্সেপশনাল আনকাউন্টেবল নাউন। তাহলে মানি যেহেতু আনকাউন্টেবল, তাই কোনো দিনই তুমি এ মানি দি মানি বলতে পারবে না, অর্থাৎ মানির সামনে আর্টিকেল ব্যবহার করতে পারবে না।
মানিটাকে কখনোই প্লুরাল করতে পারবে না, অর্থাৎ মানিস করতে পারবে না। একটু আগে যে পড়ালাম রুলসগুলো, এগুলো সব ক্ষেত্রে ব্যবহার করতে হবে, তো মনে রাখবে। এরপরে দেখো, এরপরে আমরা যেটা বলি যে সাবান, এখন সোপ বলো অথবা স্যুপ বলো, যাই বলো না কেন, একটা বললেই হলো। এই যে সাবান, এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এটা কমেন্ট করে বলো আমাকে। যে 450 জন মধ্যে ক্লাস করতেছো প্রত্যেকে আমাকে জানাও যে এই যে সোপ, এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। রাকিবুল হয়তো বা ক্লাসে দেরিতে আসো, ক্লাসের শুরু থেকে ক্লাসগুলো করো, সব থেকে ভালো হয় গতকালকে যে নাউনের প্রথম ক্লাস করেছি ওইটা আর আজকে করো। এই জন্য আমি বলি যে ক্লাসগুলো রেগুলার শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে, তাহলে তুমি ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবে। যে 400 জন স্টুডেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করতেছে, ইনশাল্লাহ তাদের নাউন সম্পর্কে আর কোনোদিন কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপর হচ্ছে সানজিদা বলছে আনকাউন্টেবল, অর্ক বলছে যে কাউন্টেবল, মিঠু বেগম বলছে আনকাউন্টেবল, সুরজ কুমার বলছে আনকাউন্টেবল, অর্পিতা বলছে কাউন্টেবল, জুই খাতুন বলছে কাউন্টেবল, সুরাইয়া তাসনিয়া বলছে কাউন্টেবল। না, ক্লাস শেষ না, ক্লাস কন্টিনিউ আছে, শেষ হবে কেন, শেষ বলছি নাকি। নিবাস কুমার মহন্ত, তারপর হচ্ছে তৌসিয়া জামান, প্রত্যেকে বলছে আনকাউন্টেবল। এবি নোমান বলছে কাউন্টেবল, রহিম বলছে কাউন্টেবল, একলা পথার প্রতীক বলছে আনকাউন্টেবল, জান্নাতুল তৈয়বা বলছে কাউন্টেবল, সৌরভ মণ্ডল বলছে আনকাউন্টেবল, কুসুম আক্তার এত পরে আসে, মাইমুনা খান বলছে কাউন্টেবল, রনি বলছে আনকাউন্টেবল, প্রিয়া বলছে আনকাউন্টেবল, মাইমুনা বলছে কাউন্টেবল, তারপর হচ্ছে নাবিল মণ্ডল, কুসুম আক্তার বলছে আনকাউন্টেবল, আয়শা আক্তার মিম ব্যাড বয়। তো দেখো এখানে অনেকে মনে করতে পারে ভাই সাবান তো আমরা গুনতে পারি, আমরা কোনো দোকানে গিয়ে কীভাবে সাবান কিনি যে মামা একটা সাবান দেন, 2টা সাবান দেন, 3টা সাবান দেন, তাই না, এটা মানে গণনা করা যায়। কিন্তু সাবানটা যখন তৈরি করা হয় তখন কিন্তু কী থাকে, তরল আকারে থাকে। এই যে হ্যান্ড ওয়াশ আমরা ব্যবহার করি না, ওই রকম তরল আকারে থাকে। তারপর তো সেটা মেশিনে শুকানো হয়, তারপর পিস পিস করে কাটা হয়, তারপর প্যাকেটবন্দি করা হয়, তারপর সাবান তৈরি হয়। তো এই যে এটা হচ্ছে কাউন্টেবল। কারণ এই যে তরলগুলো কি, তরলগুলো হচ্ছে ম্যাটেরিয়াল, আর ম্যাটেরিয়াল কার মধ্যে পড়ে, আনকাউন্টেবলের মধ্যে। আবার মনে করো যে মাংস, আবার মনে করো যে ফুড খাবার, আবার ধরো ইনফরমেশন, অথবা মনে করো যে নিউজ, এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল। আবার ধরো এরকম হতে পারে না, এই যে ফিজিক্স, তো এই যে লাস্টে এস আছে, অথবা ধরো ইকোনমিক্স, কি আছে ইকোনমিক্স, এই যে লাস্টে এস আছে। তো অনেকেই মনে করতে পারে লাস্টে এস আছে মানে প্লুরাল, আর কাউন্টেবলকে প্লুরাল করা যায়, তার মানে এই যে ফিজিক্স ইকোনমিক্স এগুলো হচ্ছে কাউন্টেবল। এগুলো হচ্ছে বানানের এস, এগুলো কিন্তু এ না, মানে এগুলো আনকাউন্টেবল না, এগুলো হচ্ছে কি এগুলো কি কাউন্টেবল না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল। কেন, পৃথিবীতে যতগুলো পড়ার বিষয় আছে, সাবজেক্টের নাম আছে, সবগুলো হচ্ছে আনকাউন্টেবল। যতগুলো খেলার নাম আছে, খেলাধুলার নাম আছে, ক্রিকেট ফুটবলগুলো যা আছে সবগুলো হচ্ছে আনকাউন্টেবল। তোমার যতগুলো পৃথিবীতে ভাষার নাম আছে সবগুলো ভাষার নাম হচ্ছে আনকাউন্টেবল। যতগুলো দেশের নাম আছে সেগুলো আনকাউন্টেবল। যতগুলো বায়বীয় পদার্থ আছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সবগুলোই হচ্ছে আনকাউন্টেবল। বোঝা গেছে? তো এগুলো হচ্ছে আনকাউন্টেবল। আবার মনে করো ফার্নিচার, কি ফার্নিচার। এখন তোমার বন্ধুর বাসায় গেছে ঘুরতে, বন্ধুর বাসায় অনেকগুলো আসবাবপত্র, চেয়ার টেবিল খাট সুকেস আলমারি অনেক কিছু আছে। তো তোমার বন্ধু বলছে আই হ্যাভ সো মেনি ফার্নিচার্স ইন মাই হাউস, আমার বাসায় অনেকগুলো ফার্নিচার আছে। তো ওইটা বলতে গিয়ে বলছে ফার্নিচার্স। তোমার বাসায় যতগুলোই আসবাবপত্র থাক সেটা অলওয়েজ ফার্নিচারই হবে, ফার্নিচার্স কোনোদিনও হবে না। তাহলে কি হবে, ফার্নিচারই হবে, কারণ ফার্নিচার আনকাউন্টেবল, এটা কোনোদিনও প্লুরাল হয় না। ক্লিয়ার? তাহলে কি হবে, ফার্নিচার অলওয়েজ ফার্নিচারই হবে, এটা কোনোদিনও ফার্নিচার্স হবে না। তাহলে বুঝতে পারলে এই যে শব্দগুলো লিখলাম এগুলো হচ্ছে এক্সেপশনাল আনকাউন্টেবল নাউন, যেগুলো সামনে কোনোদিনও আর্টিকেল বসবে না, যেগুলো কোনোদিন কি করা যাবে না, প্লুরাল করা যাবে না। এরপরে কিছু শব্দ আছে এক্সেপশনাল, যেগুলো হচ্ছে এক্সেপশনাল প্লুরাল কাউন্টেবল নাউন। কি এগুলো হচ্ছে এক্সেপশনাল অর্থাৎ হচ্ছে ব্যতিক্রম প্লুরাল কাউন্টেবল নাউন, এক্সেপশনাল প্লুরাল কাউন্টেবল নাউন। যেমন এই যে আমাদের কাঁচি, কাঁচি আছে না, কাঁচির কয়টা দিক, কাঁচির দুইটা দিক, একটা দিক দিয়ে কিন্তু কাঁচি হয় না, সবসময় দুইটা লাগবে। তুমি যে প্যান্টস পরো, প্যান্টস অথবা ট্রাউজার্স শর্টস, এই যে জিনিসগুলো এগুলো কি দুইটা দিক, একটা দিক দিয়ে হয় না, তো এগুলো অলওয়েজ প্লুরাল হবে। আবার ধরো চশমা, সানগ্লাসেস, স্পেকটেকলস, এগুলো কি দুইটা দিক, চশমার কি একটা দিক দিয়ে হবে, হবে না।
আবার মনে করো এই যে আমাদের প্লায়ার্স বলি, যেগুলো দিয়ে হচ্ছে তার মোটা জিনিসগুলো কাটি, ওই যে প্লায়ার্স, এগুলো কি, এটা হচ্ছে প্লুরাল। আবার অনেক সময় এই যে মেয়েরা ভ্রু তোলে না, আবার হচ্ছে এই মোবাইলে সিম টিম ভিতর থেকে বের করতে হয়, চিমটা যেটাকে বলি, তো কি বলে ওটাকে, ওইটা হচ্ছে টুইজার্স। তো ওইটাও হচ্ছে প্লুরাল, কখনো একটা হবে না। তো এই যে জিনিসগুলো, এগুলো অলওয়েজ কি প্লুরাল, একের অধিক। তো প্লুরাল, কাউন্টেবল, এক্সেপশনাল যেগুলো, এগুলো। তো শুরু থেকে যদি আমি ক্লাসের বলি, গতকালকে থেকে যদি বলি, গতকালকে আমরা কি শিখছিলাম, পার্টস অফ স্পিচ কাকে বলে, বিশেষ করে নাউন কাকে বলে, নাউন কোথায় কোথায় বসতে পারে, পজিশন শিখছিলাম। আজকে কি শিখলাম, নাউন কত প্রকার। প্রথমে শিখলাম গণনার দিক, বোধগম্যতার দিক থেকে কত প্রকার, সেগুলোর মধ্যে বিস্তারিত খুঁটিনাটি। এরপরে গণনার দিক থেকে কত প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল, A to Z বুঝাইলাম। এরপরে ব্যতিক্রম যেগুলো এক্সেপশনাল, সেগুলো তোমাকে শিখালাম। অর্থাৎ তোমাকে নাউন সম্পর্কে, কি সম্পর্কে, নাউন সম্পর্কে পৃথিবীর যে কোনো পরীক্ষায়, ইউনিভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, যে কোনো পরীক্ষায় তোমাকে যেখানেই কোশ্চেন করা হোক না কেন, নাউন থেকে তুমি ফটাফট উত্তর দিতে পারবে, যদি গতকাল আর আজকের ক্লাসটা ভালোভাবে করো। এরপরে এই টপিক্সের উপরে আগামীকালকে পরীক্ষা আছে। পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে, ইউনিভার্সিটি পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে সেইভাবে কোশ্চেন করাবে, সেই প্যাটার্নে। অন্তত যারা পরীক্ষা দিবে না তাদের কয়েকদিন পরে প্রাইভেট গ্রুপ থেকে মানে রিমুভ করা হবে, তারপরে কিন্তু তারা ক্লাসগুলো করতে পারবে না। তো গতকালকে আর আজকের ক্লাসটা ভালোভাবে করবে, আবার আগামীকালকে করার পরে আগামীকালকে রাতে 10টা 20-এ প্রাইভেট গ্রুপে কোশ্চেন দেওয়া হবে। যারা প্রাইভেট গ্রুপে অ্যাড নাই, এই ভিডিওর ক্যাপশনে দেখো প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে তুমি প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে বাকি ক্লাসগুলো করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে আগামীকালকে। এবং তারপরের দিন আমাদের প্রোনাউনের ক্লাস আছে। প্রোনাউনের ক্লাসটা করার আগে নাউনের ক্লাসটা ভালোভাবে করে যাবে, তার প্রোনাউনে অনেক হেল্প হবে। বোঝা গেছে? পরীক্ষা কয়টায় হবে, পরীক্ষা হবে রাত 10টা 20-এ আগামীকালকে। আর পরীক্ষা হবে আমাদের প্রাইভেট গ্রুপের লিঙ্ক উপরে দিয়ে রাখছি, লিঙ্ক মানে ওই লিঙ্কে ক্লিক করে তুমি প্রাইভেট গ্রুপে জয়েন দিবে। পরবর্তী যে ক্লাসগুলো, এই 3-4টা ক্লাসের পরে কিন্তু বাকি ক্লাসগুলো ওই প্রাইভেট গ্রুপে হবে, ওই জন্য ওই প্রাইভেট গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবে। সকাল না, রাত 10টা 20, ওখানে অ্যান্সার দিতে হবে। তুমি ওই লিঙ্কে একটা লিঙ্ক দিব পরীক্ষার, ওই লিঙ্কে ক্লিক করে তুমি পরীক্ষা দিতে পারবে আরামসে, ওই টেনশনের কিছু না, একদিন পড়লেই তুমি বুঝতে পারবে। কমেন্ট পড়ে রিপ্লাইয়ের ফিলিংস হচ্ছে হোক, আমি তো কমেন্টে অ্যান্সার না দেওয়া লোক, সমস্যা নাই। কাউকে অ্যাড করা যাবে না, এখানে আমি বলে উপরে লিঙ্ক দেওয়া আছে ক্যাপশনে, ওই লিঙ্কে ক্লিক করে তুমি সহজেই গ্রুপে অ্যাড হতে পারবে। তোমাকে অ্যাড করার মতো কারণ মনে করো যে এখানে ইয়া নাই। এই যে আদনান ভাই, আমি আর কিছু করতে পারলাম না, তোমাকে কিছু করা যাবে না, আমি ব্লগ দিয়ে দিলাম। দেখো ছেলে কমেন্ট কি করছে ক্লাসের মধ্যে, ইসিমিসি কাছে, আমিন ভাই ভাবিরে পাঠাই দেন, একা থাকতে ভালো লাগে না। এটা কোন ধরনের কমেন্ট বলো, ভদ্রলোকের কমেন্ট না। এই জন্য ব্লগ দিব। আমার তো মনে করো যে স্টুডেন্ট ক্লাসে 400 জনের মধ্যে 4-5 জনকে ব্লগ দেওয়ার কিছু মানে যায় আসে না। কারণ হচ্ছে ব্লগ তখনই দেবো যখন দেখা যাচ্ছে কোনো স্টুডেন্ট মাত্রাতিরিক্ত মনে করো যে ফাজলামি করতেছে। তুমি ক্লাস করো, তুমি আমাকে নিয়ে ফাজলামি করো, ট্রোল করো, আমি স্টুডেন্টদেরকে বলি যে ট্রোল করো ভাই, কিন্তু কথা হচ্ছে একটা সীমার মধ্যে থাকতে হবে। এমন কিছু বলা যাবে না যেতে করে দেখা যাচ্ছে 4-5টা স্টুডেন্ট আছে যাদের জন্য পুরো ব্যাচটা যারা কমেন্ট করতেছে এদের সমস্যা হয়, 4-5 জনকে ব্লগ দিলে কোনো কিছু যায় আসে না। এই জন্যই চেষ্টা করবে যাতে করে কারোর কোনো কথায় তোমার কমেন্টে যেন কষ্ট না হয়। আর এমনিতে রোজার মাসে তোমার ব্যবহারে, তোমার কমেন্টে যদি তোমার আচার আচরণে কষ্ট পায়, তাহলে কিন্তু এই যে রোজা করতেছো এটা কিন্তু এমনিতে বাতিল হয়ে যাবে। বাংলা ক্লাস কী হবে, বাংলা ক্লাস হচ্ছে পরবর্তীতে চেষ্টা করো যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে, তবে আপাতত ইংলিশ ক্লাসটা কন্টিনিউ হবে, বাংলার গ্যারান্টি আমি দিতে পারছি না। যারা যারা এক্সাম দিবে আমি বলছি উপরে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে তুমি এক্সাম গ্রুপে অ্যাড হতে পারবে। পাশাপাশি ওই গ্রুপে পরবর্তী ক্লাসগুলো হবে। এই ভিডিওর ক্যাপশনে দেখো দেওয়া আছে লিঙ্ক, ক্যাপশন তো বোঝো, ভিডিওটা দেখতেছো এই ভিডিওর ক্যাপশনে দেখবে যে টাইটেল লেখা থাকে উপরে, ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে অ্যাড হতে পারবে। ওখানে আগামীকালকে পরীক্ষা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আমাদের আগামী ক্লাসে। যে 400-500 স্টুডেন্ট ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আশা করতেছি নাউন নিয়ে আর কোনো সমস্যা হবে না পরবর্তীতে। আর এভাবে প্রত্যেকদিন নিয়মিত ক্লাসগুলো কন্টিনিউ করো, অন্তত 8টা থেকে 10টা ক্লাস করো নিয়মিত। তারপরে দেখবে যে তুমি ইংলিশে কোন জায়গায় ছিলে আর কোন জায়গায় আসছো। 1-2টা ক্লাসের ইংরেজি A to Z কোনোদিন কমপ্লিট হবে না, এটা আগেও বলছি।
তোমাকে ইংরেজিটা ভালোভাবে কমপ্লিট করতে হলে অন্তত 8 থেকে 10টা ক্লাস করতে হবে। বেসিক ইংলিশটা শেষ হওয়ার পরে তুমি ভালোভাবে বুঝতে পারবে যে আগে ইংলিশ সম্পর্কে কতটুকু জানতে আর এখন কতটুকু জানো। এই জন্য ক্লাসগুলো রেগুলার করো এবং অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত করো, তাহলে দেখা যাচ্ছে ভালো কিছু করতে পারবে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। আবার আগামী পরশু দিনের ক্লাসে দেখা হবে। এরপরে হচ্ছে আমাদের প্রোনাউনের ক্লাস হবে। ধন্যবাদ সবাইকে, সবাইকে শুভরাত্রি জানাই। আসসালামু আলাইকুম।